আসসালামু আলাইকুম। তো তোমাদের কোড ঝিল্লি টপিকটা অনেক বড় হয়ে গেছিল, এই জন্য এটাকে দুইটা পার্টে ভাগ করা হয়েছে। তো পার্ট ওয়ান ভিডিওটা তোমার দেয়া আছে আমার চ্যানেলে, আর এটা হলো তোমার কোড ঝিল্লির পার্ট টু ভিডিও। তো পার্ট ওয়ান ভিডিওটা যেখানে শেষ হয়েছে, তোমার পার্ট টু ভিডিওটা ওইখান থেকেই শুরু হয়েছে। তো তোমরা যদি মানে পার্ট ওয়ান ভিডিওটা না দেখো, তাহলে আগে পার্ট ওয়ানটা দেখো, দেন পার্ট টু তে আসো। কারণ পার্ট ওয়ানে আমি ফার্স্টে তোমার বইটা দাগিয়ে দিছি। তো পার্ট ওয়ান পার্ট টু তে যতটুকু পড়ানো হয়েছে, তো পুরাটুকু আমি পার্ট ওয়ান ভিডিওতে দাগাইয়া দিছি। তোমরা ওইখানে ওইটা দেখলে বইটা দাগাইতে পারো, প্লাস আগে যতটুকু পড়ানো হয়েছে অতটুকু পেয়ে যাবে। এখন ওইটা যেখানে শেষ হয়েছে, এইখান থেকে ওইখান থেকে একদম ঠিক ঠিক ওইখান থেকে আমার এই পার্ট টু ভিডিওটা শুরু হচ্ছে। তো কথা না বাড়াই আমরা পার্ট টু ভিডিওটা শুরু করতেছি। তো এখানে আরেকটা এমসিকিউ আছে তোমার, কোদ ঝিল্লি। এই ওয়ার্ডটা দাগাইছিলাম, তারপরে তোমার কিছুক্ষণ মানে কিছু দূরে যায় আরেকটা ওয়ার্ড দাগাইছিলাম, যেটাকে তোমার কি ওয়ার্ডটা কি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ইংলিশে লেখা আছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তো এই জিনিসটা তোমাদের এমসিকিউর জন্য মূলত দাগানো, যে ধরো তোমার এরকম বলতেই পারে যে নিচের কোন অঙ্গাণুতে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখা যায়। এটা একটা অনেক ভালো একটা এমসিকিউ হতে পারে। এটা সচরাচর আমি এখন পর্যন্ত কোনো জায়গায় দেখি না, বাট এই এমসিকিউটা মানে একটা ভালো একটা এমসিকিউ। এই জিনিসটা দিতে পারে যে কোনটিতে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখা যায়, কোষ ঝিল্লি, তারপরে হলো প্রোটোপ্লাজম, তারপরে মাইটোকন্ড্রিয়া, এরকম তিন চারটা অপশন দিয়ে দিল। তো কিসে দেখা যায়, তোমার কোষ ঝিল্লিতে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখা যায়। তো এই এমসিকিউটা মাথায় রাখবা। তারপরে তোমার একটা প্যারা দিয়ে আছে, প্যারাতে লেখা আছে তোমার কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান। তো আমরা এতক্ষণ এর গঠনটা শিখলাম যে এটা মূলত কি দ্বারা গঠিত হয়, মানে গাঠনিক একটা মোটামুটি উপাদান দেখলাম। এখন এখানে রাসায়নিক ভাবে কি কি থাকে সেটা আমরা শিখবো, যে রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন, তো রাসায়নিক গঠনে আমাদের প্রথমেই একটা জিনিস মাথায় চলে আসবে, যে যেহেতু কি জিনিসটা কি দ্বারা গঠিত, এটা মূলত ফসফোলিপিড আর প্রোটিন দ্বারা মেইনলি গঠিত। তার মানে কি এখানে আমরা কি কি পাবো, এখানে আমরা হলো প্রোটিন আর লিপিড পাবো। প্রোটিন আর কি পাবো, প্রোটিন আর লিপিড পাবো। এখানে আমরা মেইনলি কি পাবো, প্রোটিন আর লিপিড পাবো। আসলে তোমার ওই রাসায়নিক গঠনে যাও, ওইখানে তোমার বলা আছে যে ওইখানে আমরা মেইনলি কি পাবো, এখানে আমরা মেইনলি হলো প্রোটিন আর লিপিডই পাবো। এখন এখানে একটা কথা আছে, এখানে একটা পার্সেন্টেজের একটা বিষয় আছে। পার্সেন্টেজের বিষয় বলতে এখানে তোমার প্রোটিনের একটা পার্সেন্টেজ যে আছে, লিপিডের একটা পার্সেন্টেজ দিয়ে আছে, যে তোমার কোষ ঝিল্লিতে তুমি 60 থেকে 80% প্রোটিন পাবা। আর হলো তোমার কি লিপিড, লিপিড পাওয়া কতটুকু, লিপিড পাওয়া হলো তোমার 20 থেকে 40%, অর্থাৎ যতটুকু বেঁচে থাকবে বাকিটুকু হলো তোমার লিপিড। এখন কথা হলো ভাই, আপনি তো বললেন যে কোষ ঝিল্লি আপনার প্রধানত হলো ফসফোলিপিড দ্বারা গঠিত, তার মানে কি লিপিড বেশি থাকার কথা না? এখন কথা হলো আছে তোমার লিপিড হলো কোষ ঝিল্লির মানে মূলত বেস যে স্ট্রাকচারটা, অর্থাৎ জিনিসটা এরকম ধরো, এরকম ধরো প্রোটিন তো এরকম জায়গায় জায়গায় এরকম ছড়াই ছিটা থাকে। এখন তুমি এরকম ভাবে জিনিসগুলা দিয়ে দিলা, বাট কোনো লিপিড দিবা না, জাস্ট এইরকম ভাবে জিনিসগুলা দিলে, তাহলে তুমি দেখো এটা কি কোনো ঝিল্লি বা আবরণ হইতে পারবে? এটা কি কোনো ঝিল্লি বা আবরণ হইতে পারবে? এটা জাস্ট এমনি এমনি থাকলো, তাই এটার কি তুমি কখনো ঝিল্লি বা আবরণ বলতে পারবা? বাট ধরো প্রোটিন নাই, ধরো প্রোটিন নাই, জাস্ট এরকম একটা আবরণ আছে, এরকম একটা জিনিস আছে, মানে ভিতরে এরকম গোল গোল কিছু নেই, তাইলে কিন্তু তুমি জিনিসটাকে একটা আবরণ বলতে পারো। অর্থাৎ তোমার একটা কোষ ঝিল্লি তৈরি হওয়ার জন্য তোমার ফসফোলিপিড মাস্ট, ভিতরে প্রোটিন থাকলো না তাও জিনিসটা কিন্তু একটা আবরণ হবে, বাট ভিতরে যদি লিপিড না থাকে তাহলে ওটা কখনো একটা আবরণ হইতে পারে। এর জন্য তোমার বলা হয় যে হলো কোষ ঝিল্লি প্রধানত হলো ফসফোলিপিড দ্বারা গঠিত। কোষ ঝিল্লি প্রধানত কি, ফসফোলিপিড দ্বারা গঠিত। এই হলো জিনিসটা। ওই যে সমুদ্রের এক্সাম্পল ইউজ করলাম, ঠিক আছে, তোমার সমুদ্রে যদি এমনও হইতে পারে, ধরো এটা সমুদ্র না হয়ে ধরো একটা পুকুর হলো, এখন পুকুরে তোমার অসংখ্য জিনিসপত্র আছে, অসংখ্য জিনিসপত্র আছে, মানে এইটা ঘাস টাস তোমার মাছ টাছে ভরা। বাট পুকুরে কি আছে, পুকুরে তোমার হলো পানি নেই, তাহলে কি কোনোদিন তুমি ওই জিনিসটাকে পুকুর বলতে পারো? ওটাকে আসলে তোমার পুকুর হবে? পুকুর তো মূলত ওটাকে আমরা চিনি হলো পানির উপরে বেস করে, যে একটা জিনিস একটা এরকম একটা গর্ত থাকবে, তার ভিতরে পানি থাকবে, ওটাকে আমরা পুকুর বলবো। এই জন্য তোমার বলা হয়েছে যে কোষ ঝিল্লি প্রধানত ফসফোলিপিড দ্বারা গঠিত। এটা মূলত তোমার কোয়ান্টিটির উপরে হিসাব করে বলা হয়নি, জিনিসটা হলো তোমার ফসফোলিপিডের গুরুত্ব দ্বারা বলা হয়েছে। অর্থাৎ মানে ওই জিনিসটা গুরুত্ব, অর্থাৎ গুরুত্ব কত, ফসফোলিপিডের গুরুত্ব এখানে অবশ্যই প্রোটিনের থেকে বেশি, এর জন্য ওই গুরুত্বের হিসেবে বলা হয়েছে যে কোষ ঝিল্লি প্রধানত ফসফোলিপিড দ্বারা গঠিত। প্রোটিন বেশি থাকুক কি বেশি থাকুক অত আমরা জানি না, বাট আমরা জানি কি জিনিসটা মেইনলি তোমার ফসফোলিপিড মূলত এই কোষ ঝিল্লিটা গঠন করে, এতটুকু জানলেই হচ্ছে। তো এখানে তোমরা এটা একটু মাথায় রেখো যে এর রাসায়নিক গঠন এটা প্রধানত প্রোটিন দ্বারা গঠিত আর হলো লিপিড দ্বারা গঠিত, এতটুকু জানলেই হচ্ছে। এখন এই পার্সেন্টেজটা তোমাদের অত মাথায় রাখা লাগবে না, আমি দাগাইছি যাতে তোমরা জিনিসটাকে একটু বুঝাইতে পারি যে কিসের জন্য বেশি থাকার কারণেও মানে ফসফোলিপিডটা কিসের জন্য প্রধান। এই হলো কথা। এখন তোমাদের এই দুইটা জিনিসটা একটু আলাদা আলোচনা করা লাগবে, যে প্রোটিন আর লিপিড এই দুইটার মানে ধরো আমরা মোটামুটি জানি যে প্রোটিন আর লিপিড থাকে, বাট এইগুলা সম্পর্কে একটু আলাদা আলোচনা করা লাগবে। ওই আলোচনাটা একটু করি, মানে রাসায়নিক গঠনের ভিতরে এই জিনিসটা অনেক প্রপারলি বলা হয়েছে। তো প্রথমে তোমার প্রোটিনে আসে, প্রোটিনে আসে। তো এই কোষ ঝিল্লিতে তুমি প্রোটিন পাবা, তো কোষ ঝিল্লির প্রোটিনকে কি বলা হয়, মেমব্রেন প্রোটিন বলা হয়। তো এই যে কোষ ঝিল্লির প্রোটিন, এই প্রোটিনটা তোমার হলো তিনটা জিনিস, মানে প্রোটিন তোমার তিন রকম কাজ করতে পারে।
3 রকম কাজ করতে পারে, তো ওইটার উপরে বেস করে তোমার প্রোটিনকে 3টা নাম দেওয়া আছে। গাঠনিক প্রোটিন, গাঠনিক প্রোটিন, তারপরে তোমার হলো কি বাহক প্রোটিন, আর হলো এনজাইম। এনজাইম এনজাইম তো এইখানে তোমার বলা হয়েছে যে এই যে কোষ ঝিল্লিতে প্রোটিন হলো এই তিন, মানে 3 রকম হিসেবে থাকে, অর্থাৎ এই যে এই 3টা জিনিস, এই 3টা জিনিসই তোমার প্রোটিন, বাট এই যে এদের কাজে অনুযায়ী এদের 3টা মানে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে, অর্থাৎ সবই প্রোটিন, সবই মূলত তোমার মেমব্রেন প্রোটিন, অর্থাৎ কোষ ঝিল্লির প্রোটিন, বাট এইগুলোর কাজ আলাদা, অর্থাৎ কিছু প্রোটিন এক কাজ করতেছে, আর কিছু প্রোটিন আরেক কাজ করতেছে, আবার আর কিছু প্রোটিন আরেক কাজ করতেছে। তো কাজের উপরে বেস করে এদেরকে 3টা নাম দেওয়া হয়েছে, যে এই প্রোটিনটা 3টা জিনিস হিসেবে 3টা রূপে থাকে, মানে এদের কাজ অনুযায়ী, এটা এই কাজ করতেছে তো এটাকে এই নাম দিলাম, এটা ওই কাজ করতেছে ওটাকে ওই কাজ দিলাম। তো কিছু প্রোটিন আছে, কিছু তোমার কোষ ঝিল্লির কিছু প্রোটিন যারা কি করে, যারা মূলত তোমার কোষ ঝিল্লিকে গঠন করে। কোষ ঝিল্লিকে গঠন করা বলতে হ্যাঁ ঠিক আছে, তোমার কোষ ঝিল্লি প্রধানত তোমার ফসফোলিপিডই কোষ ঝিল্লিটা গঠন করতেছে। তাছাড়াও তোমার কিছু প্রোটিন আছে যে যারাও যারাও কি কোষ ফসফোলিপিডের সাথে যুক্ত হয়ে কোষ ঝিল্লির গঠনটাকে আরো দৃঢ় করতেছে। এরকম কিছু প্রোটিন আছে, তো এই প্রোটিন গুলাকে একটা নাম দিয়ে আছে গাঠনিক প্রোটিন, কারণ কি এরা হলো কোষ ঝিল্লিকে গঠন করতেছে। তারপরে কিছু প্রোটিন আছে, এরা কি করে, এরা ওই যে বাহক হিসেবে কাজ করে। বাহক হিসেবে কাজ করতে যে কোষ ঝিল্লির ভিতরে যে বিভিন্ন জিনিসপত্রের যে আদান প্রদান হচ্ছে, ঠিক আছে, প্রোটিন কি বাধা সৃষ্টি করে। তো কিছু প্রোটিন আছে এগুলো এই বাহক হিসেবে কাজ করে বলতে, ধরো জিনিসগুলা যাচ্ছে, তো যাওয়ার সময় এই প্রোটিন গুলাই মনে হয় জিনিসের বহন গুলো আরো ইজি করতেছে, অর্থাৎ প্রোটিনই কি করতেছে, একটা জিনিস আমি এই কোষ থেকে ওই কোষে দিব, তো ওটা ডাইরেক্টলি না যে প্রোটিন ওই জিনিসটা ক্যারি করে ওই কোষে দিয়ে আসতেছে, এরকম কিছু প্রোটিন আছে যারা এই কাজটা করতেছে, অর্থাৎ একটা কোষের এই ধরো একটা অণু এটা এই প্রোটিনটা বহন করে আরেকটা কোষে দিয়ে আসতেছে, এরকম কিছু প্রোটিন এই কাজটাও করতেছে। এই জন্য এগুলাকে তোমার বাহক প্রোটিন বলা হয়েছে, কারণ কি এগুলো ওই যে হলো কোষের বিভিন্ন জিনিসপত্র বহন করে অন্য কোষে নিয়ে যাচ্ছে, এই জন্য এগুলোকে বাহক প্রোটিন বলা হয়েছে। আর কিছু প্রোটিন আছে এনজাইম, এনজাইম বলা হয়েছে এদেরকে। এখন এনজাইম জিনিসটা কি, এটা আমি মোটামুটি তোমাদেরকে ওই যে অধ্যায়ে যে আলোচনাটা করছিলাম ওইখানে একটা আলোচনা দিছি যে এনজাইম কি। তো এই এনজাইম জিনিসটা তোমাদেরকে আমি আরেকটু বুঝাই যে এনজাইম জিনিসটা আসলে কি। তো এনজাইম জিনিসটা কি তোমাদেরকে একটু বুঝে আছে, এখানে বুঝাই, অত বেশি ইসে যাবো না, ডিপে যাবো না, জাস্ট নর্মালি একটু বুঝাই যে এনজাইম। এনজাইম এনজাইম জিনিসটা কি, এনজাইম মূলত তোমার প্রোটিন, এটা তোমাদের প্রথমত মাথায় রাখতে হবে। তোমার এনজাইমের যে গঠনটা হয় এটা মূলত তোমার প্রোটিন দ্বারা গঠিত হয়, অর্থাৎ এনজাইম পুরাটুকুই প্রোটিন, প্রোটিন ছাড়া এর ভিতরে তুমি আর কিছু পাবা না। তো এনজাইম আসলে আরেকটা ওয়ার্ড চলে আসে হরমোন। হরমোন, তো এই দুইটা জিনিস সম্পর্কে একটু তোমাদেরকে আলোচনা করি যে এনজাইম কি আর হরমোন কি। তো এনজাইম কি, এনজাইম হলো এনজাইম আর হরমোন, এরা কি করে, ধরো আমাদের বডিতে তোমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, তো এরা তোমার বডির বিভিন্ন কাজকর্ম করে, বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া এগুলো নিয়ন্ত্রণ, অর্থাৎ আমাদের বডিতে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন হয়, বিভিন্ন বিক্রিয়া হয়। তো এগুলো মূলত আমাদের বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এরা নিয়ন্ত্রণ করতেছে একসাথে মিলে। তো শুধু অঙ্গ প্রত্যঙ্গ এই প্রক্রিয়া এই বিক্রিয়াগুলো তোমার নিয়ন্ত্রণ করার জন্য ইনাফ না, অর্থাৎ বিক্রিয়াটা হচ্ছে আমার ধরো আমাদের যকৃৎ এটা হলো বিক্রিয়া করাচ্ছে, তো বিক্রিয়াটা হচ্ছে, বাট বিক্রিয়াটা অনেক আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। তো এর সাথে যদি আরেকটা জিনিস যোগ করা যায় তাহলে বিক্রিয়াটা দ্রুত হতো, আর বিক্রিয়া দ্রুত হলে আমাদের বডির জন্য ভালো হতো। তো তখন তোমার এই এনজাইম আর হরমোনের কনসেপ্টটা আসে। অর্থাৎ ধরো আমি যদি ওই বিক্রিয়াতে তোমার এনজাইমটা অ্যাড করে দিই বা কিছু হরমোন দিয়ে দিই, তাহলে কি হবে, ওই বিক্রিয়াটা অনেক তাড়াতাড়ি হবে, বা আমার বডির একটা পুরা জিনিসপত্র ধরো যকৃৎ কাজটা করাচ্ছে, তো এই কাজটা কারোর একটু নিয়ন্ত্রণ করা লাগবে, কারণ কি ওই জিনিসটা যদি বেশি হয়ে যায় তাহলেও আমাদের বডির ক্ষতি হবে, কম হয়ে গেলেও আমাদের বডির ক্ষতি হবে। তো এই জিনিসটা নিয়ন্ত্রণ করা লাগবে, তো এই জিনিসটা কি নিয়ন্ত্রণ করবে, এই জিনিসটা হরমোন নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ একটা জিনিস নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বেশি হবে না কম হবে না, যতটুকু হওয়া দরকার ততটুকুই হবে, এটা হরমোন নিয়ন্ত্রণ করে। এখন ওই জিনিসটা তাড়াতাড়ি হওয়া লাগবে, আস্তে আস্তে হচ্ছে, আমার বডির সমস্যা হচ্ছে, আমার বডি তাড়াতাড়ি হলে আমার বডির ভালো হবে, তো ওইটা তাড়াতাড়ি কি করাবে, এনজাইম করাবে। এটা হলো এনজাইম আর হরমোনের কাজের দিক থেকে পার্থক্য। এখন মানে আর কি পার্থক্য আছে, আর কি পার্থক্য বলতে আমাদের বডিতে গ্রন্থি গ্রন্থি আছে, অনেক গ্রন্থি আছে আমাদের বডিতে, আমাদের বডিতে অনেক গ্রন্থি আছে, তো এই গ্রন্থিগুলোর কাজই হলো এনজাইম আর হরমোন ক্ষরণ করা। তো আমাদের বডিতে তোমার দুই টাইপের গ্রন্থি আছে, একটা হলো তোমার অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, আরেকটা হলো তোমার বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি। তো এরকম গ্রন্থি আছে। এখন এই গ্রন্থি যে একটা অন্তঃক্ষরা একটা বহিঃক্ষরা, এটা কেমনে তোমরা ডিফার করবা নালী থেকে, নালী, নালী, অর্থাৎ তোমার এই যে বহিঃক্ষরা গ্রন্থি আছে এর সাথে তোমার এরকম নালী আছে। আর এই গ্রন্থিগুলো মূলত তোমার কোষ দিয়ে তৈরি হয়, অর্থাৎ অনেকগুলো কোষ একসাথে হয়ে এই গ্রন্থি তৈরি করে, বা একটা কোষ দিয়েও একটা গ্রন্থি তৈরি হইতে পারে। তো নালী যদি থাকে তাহলে তোমার বহিঃক্ষরা গ্রন্থি, আর নালী যদি না থাকে তাহলে তোমার হলো অন্তঃক্ষরা গ্রন্থি। এটা হলো প্রথম পার্থক্য, যে অন্তিক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থির মেইন পার্থক্য হলো
এই নালীর পার্থক্য, যে একটাই নালী থাকে আর একটাই নালী থাকে না। তাহলে এই বই করা গ্রন্থিতে নালী থাকে আর অন্তঃকোষীয় গ্রন্থিতে নালী থাকে না। আরেকটা পার্থক্য কি, তোমার এই বই করা গ্রন্থি মূলত তোমার এই যে আমাদের যে এনজাইমটা, আমাদের এনজাইমটা মূলত এই বই করা গ্রন্থি ক্ষরণ করে, আর আমাদের এই যে হরমোনটা তোমার অন্তঃকোষীয় গ্রন্থি ক্ষরণ করে। এই হলো আরেকটা পার্থক্য। আরেকটা কি পার্থক্য, এবার এনজাইম আর হরমোনে আছে, তো কাজের দিক থেকে তো এনজাইম আর হরমোনের একটা পার্থক্য পেয়ে গেলে, তারপরে গ্রন্থির দিক থেকে আরেকটা পার্থক্য পেয়ে গেলে, যে একটা কি বহিঃকোষীয় গ্রন্থি বা নালীযুক্ত গ্রন্থি থেকে ক্ষরিত হয়, আরেকটা কি অন্তঃকোষীয় গ্রন্থি বা নালীহীন গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এটাও আমরা মোটামুটি জেনে গেলাম। তাই এখানে আরেকটা জিনিস কি জানতে পারো, আরেকটা পার্থক্য তোমাদেরকে জানাই রাখি এনজাইম আর হরমোনের ভিতরে পার্থক্য। এই যে এনজাইম কি করে, ধরো বিক্রিয়াকে দ্রুত করে, অর্থাৎ দ্রুত বিক্রিয়াটা হয়ে গেলে ভালো হতো, তো এনজাইম বিক্রিয়াকে দ্রুত করলো, করার পরে কি হবে, ওটা আমাদের বডিতে থেকে যাবে, মানে ওটা কোনো চেঞ্জ হবে না, ওটা ওরকম ভাবে আমাদের বডিতে থেকে যাবে। আর হরমোন কি হবে, হরমোনও নিয়ন্ত্রণ করলো, যে হয় একটা গ্রন্থি থেকে আমার এই হরমোনটা ক্ষরিত হলো, ক্ষরিত হয়ে ওই জিনিসটা নিয়ন্ত্রণ করলো, ওই প্রসেসটা নিয়ন্ত্রণ করে ও কি হবে, ধ্বংস হয়ে যাবে, বা আমাদের বডি থেকে বের হয়ে যাবে, বা সামাও বডির মধ্যে ধ্বংস হয়ে যাবে, বডির ভিতরে থাকবে না। তো এইটা আরেকটা পার্থক্য। আরেকটা পার্থক্য যে মানে এই গ্রন্থি থেকে বুঝতে পারো, বই করা গ্রন্থিতে তোমার নালী থাকে, তো নালী থাকার কি কারণে কি হয়, এনজাইম গুলো হলো তোমার নালী দিয়ে প্রবাহিত হয়। বাট অন্তঃকোষীয় গ্রন্থিতে যেহেতু নালী থাকে না, বাট ধরো গ্রন্থিগুলো এক জায়গাটা আছে, আমার কাজ আরেক জায়গাটা হচ্ছে, তো ওই জায়গাটা তো আমার হরমোন বা এনজাইমের যাওয়া লাগবে। বাট বই করা গ্রন্থিতে যেমন নালী আছে, নালীতে এনজাইম প্রবাহিত হয়ে চলে গেল, বাট অন্তঃকোষীয় গ্রন্থিতে কোনো নালী নেই। তাহলে ওই জায়গাটা কেমনে যাবে, ওই জায়গাটা যাবে তোমার রক্তের মাধ্যমে, তো রক্ত হলো হরমোন প্রবাহিত করে ওই জায়গায় নিয়ে যাবে। এই হলো আরেকটা পার্থক্য। তো এটাই মূলত তোমার হলো এনজাইম আর হরমোনের ভিতরে মোটামুটি একটা পার্থক্য। আর এনজাইম কি জিনিস ওটা আমরা বুঝে গেলাম, যে এটা কি করে, এটা হলো আমাদের বডির বিভিন্ন বিক্রিয়াকে তাড়াতাড়ি করায় দেয়, অর্থাৎ বিভিন্ন কাজকর্ম এগুলোকে দ্রুত করতে সাহায্য করে। এটা হলো বই করা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। বই করা গ্রন্থি একটা নালীযুক্ত গ্রন্থি, কারণ এটা নালীর মাধ্যমে প্রবাহিত হয়, আর এটা এর কাজ শেষ করে অপরিবর্তিত অবস্থায় থাকে, অর্থাৎ এর কোনো চেঞ্জ হয় না। এই হলো মূলত আমার এনজাইম। তো এনজাইম কি, এনজাইমের গঠন হলো প্রোটিন, হরমোনও মূলত তোমার প্রোটিন দ্বারাই গঠিত, প্রোটিন ছাড়া তুমি এনজাইম হরমোনে কিচ্ছু পাবা না। তো এই যে আমার মেমব্রেন প্রোটিন আছে, তো কিছু মেমব্রেন প্রোটিন কি থাকে, এনজাইম হিসেবে থাকে। এনজাইম হিসেবে থাকতে বলতে কোষ ঝিল্লিতে তোমার বিভিন্ন বিক্রিয়া হয়, বিভিন্ন প্রক্রিয়া হয়, তো ওই জিনিসগুলাকে এই প্রোটিন গুলা নিয়ন্ত্রণ করে। ওই প্রোটিন গুলা কি ওই কোষ ঝিল্লির বিভিন্ন বিক্রিয়া প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, এর জন্য ওই প্রোটিন গুলাকে একটা নাম দেওয়া হয়েছে, সেটা হলো এনজাইম। তো এই যে আমার মেমব্রেন প্রোটিন, এটা তিনটা মানে তিন টাইপের মেমব্রেন প্রোটিন আছে, আর তিন টাইপের মেমব্রেন প্রোটিন তো আছে, এটা তো জানলাম। প্লাস হলো প্রোটিন গুলোকে আবার কাজ ওয়াইজও তিনটা নাম দেওয়া হয়েছে, তিন টাইপের কাজ, অর্থাৎ অবস্থান অনুযায়ী তোমার তিনটা নাম দেওয়া হয়েছে, আর অবস্থান বাদে এদের কাজ অনুযায়ী আরো তিনটা নাম আছে, অর্থাৎ এরা এক একজন এক এক কাজ করতেছে, তো ওই কাজ অনুযায়ী এদেরকে গাঠনিক প্রোটিন, বাহক প্রোটিন আর এনজাইম প্রোটিন, অর্থাৎ ওই প্রোটিনকে, তো মেমব্রেন প্রোটিনকে কোষ ঝিল্লিকে গাঠনিক প্রোটিন হিসেবে, বাহক প্রোটিন হিসেবে আর এনজাইম হিসেবে পাওয়া যায়। তো এই হলো একটা লাইন, তো তোমাদেরকে মোটামুটি বুঝে গেলাম। তো তোমরা একটু বলবা যে প্রোটিন হলো ওই কোষ ঝিল্লিতে গাঠনিক প্রোটিন, বাহক প্রোটিন এবং এনজাইম হিসেবে থাকে। এই লাইনটা তোমাদেরকে বুঝাই গেলাম। তো প্রোটিন পার্টটা মোটামুটি আমার ক্লিয়ার, দেন আমি তোমাদেরকে একটু লিপিড পার্টটা পড়াই। লিপিড পার্টটা, তো লিপিড তোমার পরিমাণে কম থাকে, বাট কোষ ঝিল্লির মেইন উপাদান হলো লিপিড, পরিমাণটা কত 20 থেকে 40% দিয়ে আছে, বাট এটার মেইন উপাদান। তো এই হলো লিপিডের মানে তোমার মেইন উপাদান হলো লিপিড। তো লিপিড কি হিসেবে থাকে এতটুকু আমরা জানি, যে লিপিড থাকে ঠিক আছে, বাট স্পেসিফিকলি কোন লিপিডটা থাকে, ফসফোলিপিড পাবো, এতটুকু আমরা জানি। স্পেসিফিকলি আমরা ফসফোলিপিড পাবো। তো এখানে তোমার একটা জিনিস কথা বলা হচ্ছে যে কোষ ঝিল্লির শুষ্ক, কোষ ঝিল্লির যে শুষ্ক, কোষ ঝিল্লির হলো তোমার শুষ্ক ওজনের তোমার হলো 75%ই হলো লিপিড। তো এইখানে কিন্তু আবার তোমার লিপিড বেড়ে গেছে, অর্থাৎ তুমি যদি কোষ ঝিল্লির 100% হিসাব করো, তো 100%-এর ভিতরে কি আছে, প্রোটিন আর লিপিড আছে, প্রোটিন আর লিপিড আছে, তো পার্সেন্টেজটা প্রথমে বলা আছে। এখন তুমি কি করলা, যে এই কোষ ঝিল্লিটাকে শুকাইলা, অর্থাৎ কোষ ঝিল্লিটাকে তুমি রোদে দিলা শুকাইতে, শুকানোর পরে তুমি হিসাব করলা, শুকানোর পরে হিসাব করে দেখলা যে 75% লিপিড আছে আর 25% প্রোটিন। কিন্তু ওইখানে যখন নর্মালি কোষ ঝিল্লি ছিল তখন কিন্তু 60 থেকে 80% প্রোটিন ছিল, বাট এখন কি হয়েছে, ওই প্রোটিনটা 25%-এ নেমে আসছে। এখন জিনিসটা কেন হলো, জিনিসটা হলো কারণ এই যে প্রোটিনটা আছে কোষ ঝিল্লির ভিতরে, প্রোটিন মূলত কি তোমার ওইটা মানে যে বিভিন্ন, ধরো ওর ভিতরে মানে প্রোটিন জিনিসটা মূলত পানি, মানে ওটা তোমার পানি টানি শোষণ করে, মানে প্রোটিনটা ওরকম ভাবে একটা দিয়েছে, মানে ফসফোলিপিড যতটুকু আছে ওগুলো মানে একদম জিস্ট মানে ফসফোলিপিডই আছে, আর কিছু নাই ওর ভিতরে। বাট প্রোটিনটা একটু তোমার কি বলো হাইব্রিড টাইপ, মানে হাইব্রিড হয়ে আছে, বা একটু মানে কি বলো প্রোটিনের সাথে তোমার পানি টানি মিশে, সব মিশাই প্রোটিনটা ওই মানে একটা বড় স্থান ধরে ওর পরিমাণটা বাড়ায় রেখে দিছে। বাট জিস্ট প্রোটিন মানে এক্স্যাক্টলি কতটুকু প্রোটিন, ওই প্রোটিনটা আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। আর যখন তুমি শুকাইবে, শুকাইলে তুমি যে 25% প্রোটিন পাবো, ওটা হলো একদম জিস্ট প্রোটিন, মানে একদম প্রকৃত প্রোটিন।
আর প্রোটিন বাদে যে জিনিসগুলো আছে ওইগুলো মোটামুটি শুকাই গেছে, অর্থাৎ পানি মেইনলি আছে। প্রোটিন বাদে তোমার মেইনলি কি আছে, মানে প্রোটিনের সাথে অ্যাড ছিল কি পানি, পানিটা প্রোটিনের সাথে মিশে ছিল। আর ওই শুকানোর পরে পানিটা যেহেতু চলে গেছে, জিস্ট কিন্তু আমরা 25% প্রোটিনই পাচ্ছি। আর বাকি 75, অর্থাৎ ওইখানে যে 20 থেকে 40% ছিল ওর ভিতরেও কিছু পানি আছে। বা ধরো 20 থেকে 40% লিপিড আছে, তার ভিতরে 5% পানি আছে, বাট বাকি 35%ই তোমার কি আছে, লিপিডই আছে। আর প্রোটিনের ভিতরে 60 থেকে 80%-এর ভিতরে তোমার 40 থেকে 50% পানি ছিল। তো শুকানোর পরে কি হলো, লিপিডটাই বেড়ে গেলো, কারণ লিপিডটাই মেইনলি আমার কোষ ঝিল্লিটা ফর্ম করতেছে। তো তোমরা জাস্ট এমসিকিউর জন্য মাথায় রাখবা যে কোষ ঝিল্লির শুষ্ক উপাদানের 75% লিপিড। এটা কারণ কি, কারণ আমরা প্রথমে জানতেছি যে প্রোটিন বেশি লিপিড কম, পরে আবার এখানে লিপিড বেড়ে গেছে। তো এই জিনিসটা আমাদের মাথায় কাজ করবে না, আমরা সবসময় ভাববো যে প্রোটিন বেশি লিপিড কম, পরে কিন্তু শুষ্ক ওজনের দিক থেকে লিপিড বেড়ে যাচ্ছে। তোমরা মাথায় রাখবা যে প্রথমত তোমার নর্মালি তোমার প্রোটিন বেশি থাকে আর লিপিড কম থাকে, বাট পরে যখন শুষ্ক ওজন হিসেব করে তখন 75%ই লিপিড। তো এটা তোমরা জাস্ট মাথায় রাখবে যে কোষঝিল্লির শুষ্ক ওজনের 75%ই হলো লিপিড। তো এইটা তোমরা মাথায় রাখলা। তারপরে আমরা আসি, তো এটা মোটামুটি তোমার কাভার করা হলো। তো আরো কিছু জিনিস বলা আছে তোমার, ধরো এই যে ফসফোলিপিড, ফসফোলিপিড আছে, ঠিক আছে, এখানে তুমি ফসফোলিপিড পাবা। এখন এই ফসফোলিপিড বলতে, এই ফসফোলিপিডের ভিতরে আবার বিভিন্ন ভাগ আছে, অর্থাৎ ফসফোলিপিডে তুমি যখন ওই কোষ রসায়ন অধ্যায়টা পাবা, তুমি কিছু নাম পাবা, তোমার লিসিথিন, সেফালিন, প্লাজমালোজেন, এরকম বিভিন্ন নাম পাবা। এত বিস্তারিত বলতেছে না, এরকম লিসিথিন, সেফালিন, প্লাজমালোজেন, এখন এই নামগুলো, এগুলো কিসের নাম, এগুলো তোমার হলো ফসফোলিপিডের নাম। অর্থাৎ বিভিন্ন টাইপের ফসফোলিপিড আছে, লিসিথিন এক ধরনের ফসফোলিপিড, সেফালিন এক ধরনের ফসফোলিপিড, প্লাজমালোজেন এরকম ফসফোলিপিড, এরকম অনেক টাইপের হলো ফসফোলিপিড আছে। এখন এর মধ্যে তোমার 5 টাইপের ফসফোলিপিড, তোমার টোটাল 5 টাইপের ফসফোলিপিড হলে এই কোষ ঝিল্লিতে পাওয়া যায়। তো কোষ ঝিল্লিতে তুমি ফসফোলিপিড পাবা, ঠিক আছে, কিন্তু 5 ধরনের ফসফোলিপিড পাবা, অর্থাৎ 5 ধরনের ফসফোলিপিড পাবা। তো ফসফোলিপিড আবার দুই ধরনের হয়, সরল আর জটিল হয়। তো জটিল সরল প্রকৃত এই 5 ধরনের ভিতরে তোমার একটা ধরন হলো তোমার সরল প্রকৃতির ফসফোলিপিড, একটা হলো সরল, আর বাকি চারটা কি, বাকি চারটা হলো তোমার জটিল প্রকৃতির ফসফোলিপিড। তো সরল যেই ফসফোলিপিডটা, ওইটার নাম এখানে দেওয়া আছে, ওটাকে তোমার ফসফোটাইডিক অ্যাসিড বলা হয়। মানে ফসফোটাইডিক অ্যাসিড হলো ওয়ান কাইন্ড অফ, তোমার হলো কি, ফসফোটাইডিক অ্যাসিড হলো ওয়ান কাইন্ড অফ ফসফোলিপিড, এটা কি এক ধরনের সরল ফসফোলিপিড। তো এই ফসফোটাইডিক অ্যাসিড নামক ফসফোলিপিডটা তুমি কোষ ঝিল্লিতে পাবা। আর বাকি কি, বাকি চারটা হলো জটিল টাইপের ফসফোলিপিড। তো এর ভিতরে চারটার নাম তোমার বইতে বলা নেই, শুধু একটা নাম বলা আছে, যেটা হলো লেসিথিন। তোমার শুধু এই লেসিথিন ওয়ার্ডটা মাথায় রাখবা। তো এই লেসিথিন হলো ওয়ান কাইন্ড অফ ফসফোলিপিড, যেটা আমরা কোষ ঝিল্লিতে পাবো। তো এই লেসিথিন কি, এই লেসিথিন হলো, মানে এখানে তো ধরো 5 টাইপের ফসফোলিপিড আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসফোলিপিড হলো লেসিথিন। আর সবচেয়ে বেশি যে ফসফোলিপিডটা পাওয়া যায় ওটা হলো লেসিথিন। তো লেসিথিন মাথায় রাখবা। তাহলে কি, কোষ ঝিল্লিতে তোমার ফসফোলিপিড আছে, ঠিক আছে, কিন্তু মানে শুধু ফসফোলিপিড আছে, কিন্তু 5 টাইপের ফসফোলিপিড আছে, অর্থাৎ এক টাইপের ফসফোলিপিড নাই। ফসফোলিপিডের অনেক ধরন আছে, তার মধ্যে 5 ধরন তুমি কোষ ঝিল্লিতে পাবা। তো 5 ধরনের ভিতরে তোমার এক ধরন হলো সরল টাইপের ফসফোলিপিড, আর 4 ধরন হলো জটিল টাইপের ফসফোলিপিড। এর মধ্যে তোমার সরল টাইপের যে ফসফোলিপিড আছে ওটাকে কি বলা হয়েছে, ওটাকে তোমার ফসফোটাইডিক অ্যাসিড বলা হয়েছে। আর জটিল যে ফসফোলিপিড আছে ওটাকে তোমার কি বলা হয়েছে, ওটাকে তোমার লেসিথিন বলা হয়েছে। তো এই জটিল যে ফসফোলিপিড লেসিথিন আছে, এটা হলো কোষ ঝিল্লির মধ্যে, মানে 5 টাইপের ফসফোলিপিডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফসফোলিপিড হলো লেসিথিন। এবং এই লেসিথিনের পরিমাণ তোমার সবচেয়ে বেশি পাবা, অর্থাৎ যত ফসফোলিপিড আছে 5 টাইপের ফসফোলিপিডের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে তুমি লেসিথিন পাবা। তো এই জিনিসটাই মূলত তোমার এই বইতে তোমার 3-4 লাইন কভার করে বলা আছে। তো মানে মূলত জিনিসটা কি, তো তুমি এই 3-4টা লাইন যদি আমি বোঝানোটা বোঝো, তাহলে তোমরা ওই 3-4টা লাইন ইজিলি মাথার ভিতরে গেঁথে নিতে পারবা যে 5 টাইপের ফসফোলিপিড, একটা সরল, সরলটা ফসফোলিপিড, 4টা জটিল, তার ভিতরে একটা হলো লেসিথিন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি থাকে। এতটুকু জানলেই হবে। এই হলো তোমার মোটামুটি তোমার ফসফোলিপিড সম্পর্কে মোটামুটি বললাম, মানে এই তোমার হলো তোমার কি বলে, ফসফোলিপিড সম্পর্কে একটা ধারণা দিলাম। আর এখানে আরেকটা লাইন আছে তোমার হলো আরএনএ, তোমার হলো পেঁয়াজের কোষে, পেঁয়াজের কোষে বলতে তোমার পেঁয়াজের কোষ ঝিল্লিতে, পেঁয়াজের কোষ ঝিল্লিতে তুমি আরএনএ পাবা। অর্থাৎ নর্মালি কোষ ঝিল্লিতে আরএনএ থাকে না, বাট পেঁয়াজের কোষ ঝিল্লিটা একটু আলাদা টাইপের। এখানে তোমার এই যে এখানে তুমি ফসফোলিপিড, প্রোটিন এগুলা পাবা, তার পাশাপাশি তুমি আরএনএ পাবা। তো এতটুকু মাথায় রাখো, কারণ আরএনএ জিনিসটা কি আমরা সবাই জানি আরএনএ কি, বাট আসলে মানে আরএনএ সম্পর্কে আমাদের একটা বিস্তারিত ওরকম ধারণা নেই। তো আমরা যখন এই অধ্যায়ের লাস্টে যাব তখন আমরা আরএনএ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাবো, যে আমরা মূলত আরএনএ বলতে আমাদের ওই ডিএনএ
আর আরএনএ, এই দুইটা জিনিসকে আমরা গুলায় ফেলা দিব না। আমার মনে হয় যে ডিএনএ যা আরএনএও তাই বা এরকম, বাট কি ডিএনএ আরএনএ দুইটা মানে পুরোপুরি আলাদা একটা জিনিস। মানে জাস্ট একটু বলি যে ডিএনএ কি, ডিএনএ মূলত আমাদের এই বংশগতীয় বৈশিষ্ট্য, অর্থাৎ আমাদের যে বৈশিষ্ট্য এটা আমাদের পরবর্তী প্রজন্ম প্রজন্ম ধরে নিয়ে যায়। এটা হলো ডিএনএ এর মেইন কাজ। আরএনএ এর মেইন কাজ কি? আরএনএ এর মেইন কাজ হলো আমাদের বডিতে প্রোটিন তৈরি করা। তো আমাদের বডিতে যে প্রোটিন আছে, এই প্রোটিন গুলো মূলত এই আরএনএ এর মাধ্যমেই তৈরি হয়। তো ওইটাই মূলত আরএনএ। এতটুকু তোমরা মাথায় রাখো। আর পরবর্তী বিস্তারিত আলোচনা আমি এই অধ্যায়ের লাস্টে, তোমার আরএনএ নামক একটা পুরো একটা টপিক আছে, অনেক একটা বিস্তারিত আলোচনা, ওইখানে আমি ডিএনএ আরএনএ সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা দিয়ে দেবো। মাথায় রাখবে যে পেঁয়াজের কোষ ঝিল্লি, মানে দুনিয়ায় সব কোষ ঝিল্লি আছে, বাট এই পেঁয়াজের কোষ ঝিল্লি এমন একটা কোষ ঝিল্লি যার ভিতরে আরএনএ থাকে, তাছাড়া অন্য কোনো কোষ ঝিল্লিতে আরএনএ পাওয়া যায় না। পেঁয়াজের কোষ ঝিল্লিতে আরএনএ থাকে, এতটুকু মাথায় রাখো। গেল। এখন হলো কোষ ঝিল্লির কাজ। কোষ ঝিল্লির কাজ, তো কোষ ঝিল্লির কাজ, তো এই টপিকটা এখানে কিন্তু অনেকগুলা পয়েন্ট দিয়ে আছে। এখানে তোমার 14টা থেকে 15টা পয়েন্ট দিয়ে আছে। এখন এতগুলা পয়েন্ট মাথা রাখা আসলে সম্ভব না, রাখলেও গুলাই যাবে। তো আমি তোমাদেরকে কিছু টেকনিক শিখাবো, অর্থাৎ এখানে তুমি যদি কিছু টেকনিক্স ফলো করো, তাহলে তুমি ইজিলি তুমি কি ধরো 7 থেকে 8টা পয়েন্ট মাথায় রাখতে পারো। এখন তোমার পরীক্ষায় তোমার কখনো এইসব মানে কি বলো বৈশিষ্ট্য থেকে কখনো তোমার এমসিকিউ আসবে না। এখান থেকে কি আসবে? এখান থেকে তোমার মূলত সিকিউ আসবে। তোমার বলবে যে কোষ ঝিল্লির বৈশিষ্ট্য লেখো, তুমি 5 থেকে 7টা বৈশিষ্ট্য লিখলেই ইনাফ। তোমার ধরো একটা গ নাম্বারে আসলো, গ নাম্বারে 3 মার্ক পাওয়ার জন্য 5 থেকে 7টা বৈশিষ্ট্য ইনাফ, 10টা বৈশিষ্ট্য কখনো লেখা লাগে না। এখন ওই 5 থেকে 7টা বৈশিষ্ট্য তুমি কেমনে মাথায় রাখবে, এটা আমি তোমাদেরকে শিখাই। তো প্রথমে তোমাদেরকে একটা ওয়ার্ড মাথায় রাখতে লাগবে, ব। ব জিনিসটা তোমার মাথায় লাগবে, কারণ ওই ব দিয়ে কিন্তু তুমি 3টা বৈশিষ্ট্য কাভার করতে পারবা। কি কি? কোষ ঝিল্লির একটা আম, কোষ ঝিল্লির একটা কাজ কি? কোষ ঝিল্লির একটা কাজ হলো, এটা কি করে? এটা হলো বস্তু, এরা হলো ব্যাপন নিয়ন্ত্রণ করে। ব্যাপন নিয়ন্ত্রণ। এখন ব্যাপন কি? ব্যাপনে যে তোমার এর আগের ভিডিওতে বলছিলাম যে ব্যাপন হলো একটা প্রসেস, যেটা মানে ওই যে গ্যাসীয় পদার্থের সাথে সংশ্লিষ্ট একটা প্রসেস, অর্থাৎ এই যে বিভিন্ন গ্যাসীয় পদার্থ আছে, অর্থাৎ মানে মূলত প্রসেসটা কি? তোমার মূলত প্রসেসটা হলো ধরো এই একটা জায়গায়, এখানে তোমার হলো গ্যাসীয় পদার্থের ঘনত্ব অনেক বেশি। এখন কি হয়েছে? এই গ্যাসীয় পদার্থটা চারদিকে, মানে এই যে এখানে গ্যাসীয় পদার্থের ঘনত্ব বেশি, এখানে ঘনত্ব কম। এই গ্যাসীয় পদার্থটা কি হবে? চারদিকে আমরা ছড়াই দেয়, এই যে মানে বেশি ঘনত্ব, মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের স্থানে ছড়াই যাবে। এটা মূলত তোমার ব্যাপনের সংজ্ঞা। তো এই ব্যাপন আমরা মোটামুটি সবাই খুব ভালো করে চিনি যে ব্যাপন জিনিসটা কি। তো ব্যাপন কি? ব্যাপন হলো গ্যাসীয় পদার্থের তোমার আদান প্রদান, কম ঘন মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের পদার্থের দিকে গ্যাসীয় পদার্থের মানে চলন, এটা হলো তোমার ব্যাপন। তো ব্যাপন প্রসেসটা আমরা চিনলাম। এখন ব্যাপন কি? ব্যাপনকে তোমার নিয়ন্ত্রণ করে কি? কোষ ঝিল্লি ব্যাপন নিয়ন্ত্রণ করে। তো এতটুকু তোমার মাথায় রেখে আসবে যে কোষ ঝিল্লি কি করে। কোষ ঝিল্লি হলো তোমার ব্যাপন নিয়ন্ত্রণ করে। ওখানে বলছে ব্যাপন নিয়ন্ত্রণ ও সমন্বয় করে, এত কিছু মাথায় রাখার কোনো দরকার নেই। কোষ ঝিল্লি কি করে? ব্যাপন নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করে, কারণ কি? তোমার টিচার শুধুমাত্র এই ব্যাপন ওয়ার্ডটাই দেখবে। ব্যাপন পাইলেই সে জানে যে ওই পয়েন্টটা তোমার কাভার, অত কিছু লেখা লাগবে না যে কোষ ঝিল্লি কি করে ব্যাপন নিয়ন্ত্রণ করে। এটা আমরা কি মাথায় রাখবো? এই ব দ্বারা মাথায় রাখবো। তারপরে তোমার কোষ ঝিল্লি কি করতেছে? কোষ ঝিল্লি হলো বস্তু স্থানান্তর করতেছে। তো এইটা আমরা এই এতক্ষণ যা পড়ালাম সেটা থেকেই বুঝতে পারবা যে কোষ ঝিল্লি কি করবে? বস্তু স্থানান্তর করবে, অর্থাৎ কোষ থেকে আরেক কোষে বস্তু পাঠাবে, আবার আরেক কোষ থেকে বস্তু নেবে। ওইটা তো আমরা আগে যখন আলোচনা করছি, ওই কথা দ্বারাই বুঝতো যে বস্তু স্থানান্তর কোষ ঝিল্লি করতেছে। তার মানে কি? কোষ ঝিল্লির আরেকটা কাজ হলো বস্তু স্থানান্তর করতে। এক কোষ থেকে এক জিনিস আরেক কোষে পাঠাবে, আবার আরেক কোষ থেকে এক জিনিস এক কোষে আনবে, ওই কাজটা করে। তার মানে কি? বস্তু স্থানান্তর করতেছে। তারপরে কি? তারপরে হলো কোষের ভিতরের বস্তুকে রক্ষা করতেছে, অর্থাৎ বস্তুকে কি করতেছে? রক্ষা করতেছে। রক্ষা করতেছে বলতে, এই পয়েন্টটা তোমার হলো 2 নাম্বার পয়েন্টটা আছে, অর্থাৎ এই কোষ ঝিল্লির কাজের 2 নাম্বার পয়েন্ট আছে। এটা তোমাদেরকে আমার দাগায় দেওয়া হয় নাই, তো তোমরা এটা একটু দাগায় নাও যে বস্তুকে রক্ষা, এতটুকু একটু দাগায় নাও। 2 নাম্বার পয়েন্ট আছে, বস্তুকে রক্ষা করে। বস্তুকে রক্ষা বলতে ধরো কোষের ভিতরে তো বিভিন্ন কিছু আছে, বিভিন্ন অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া, তারপরে গলগি বডি, এরকম অঙ্গাণু আছে। এইগুলাকে তোমার কি কোষ ঝিল্লি একটা আবরণ হিসেবে, এগুলো একটা আবরণ হিসেবে কাজ করতেছে। তার মানে কি? কোনো যদি খারাপ পদার্থকে ওইগুলার সাথে সংস্পর্শে আসা লাগে, আগে তাদেরকে কোষ ঝিল্লি কে ভেদ করা লাগবে। কিন্তু কোষ ঝিল্লি কি করবে? তাদেরকে বাধা প্রদান করবে, তাদেরকে ভিতরে ঢুকতে দেবে না। মানে কোষ ঝিল্লি ভালো জিনিসগুলোকে ঢুকায়, খারাপ জিনিসকে ঢুকতে দেয় না। এই জন্য তো এর ঝিল্লিটা হলো বৈষম্য ভেদ, সবাইকে ঢুকতে দেয় না। এই কারণে এটা কি হচ্ছে? বস্তুকে রক্ষা করতেছে, কারণ কি? খারাপ জিনিসকে ঢুকতে দিচ্ছে না, জাস্ট ভালো জিনিসকে ঢুকাচ্ছে, কারণ কি? বস্তুকে রক্ষা করতেছে। দেন আরেকটা পয়েন্ট কি? তোমার বৃহদাণু, বৃহদাণু সংশ্লেষ করে। তো বৃহদাণু বলতে তোমার অঙ্গাণুকেই বোঝানো হয়েছে। তো এইটাকে তোমার এখানে বৃহদাণু বলা হয়েছে, তাহলে বৃহদাণু মাটাই মাথায়, কারণ বৃহদাণু বলতে অঙ্গাণু।
অঙ্গাণু বলতে তোমার বিভিন্ন অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া, তারপরে কি, তারপরে হলো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এরকম কিছু কিছু অঙ্গাণু আছে যে মানে মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে তোমার কোষ ঝিল্লি হলো সংশ্লেষ করে। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা তৈরি হচ্ছে, এটা মূলত তৈরিতে তোমার কোষ ঝিল্লির একটা বড় ভূমিকা আছে। এই জন্য তোমার বলছে যে বৃহদাণু সংশ্লেষ করে, অর্থাৎ অঙ্গাণু সংশ্লেষ করে। তো এখানে যেহেতু বৃহদাণু আছে, তোমরা বৃহদাণু ওয়ার্ডটাই মাথায় রাখো যে বৃহদাণু সংশ্লেষ করে। কিন্তু বৃহদাণু মূলত অঙ্গাণু, আর কিচ্ছু না। অর্থাৎ এই যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরা অঙ্গাণু, এই বৃহদাণু মূলত ওই অঙ্গাণু গুলাকেই বোঝাইছে। তো বৃহদাণু সংশ্লেষ করে। তো তোমরা এই যে ব দ্বারা কিন্তু 4টা পয়েন্ট কভার করে ফেললা। বতে ব্যাপন, বতে বস্তু, বতে হলো বৃহদাণু। বস্তু ব্যাপন কি করে? নিয়ন্ত্রণ করে। বস্তু কি করে? স্থানান্তর করে। বস্তু কি করে? রক্ষা করে। তারপরে কি করে? তারপরে হলো তোমার হলো বৃহদাণু সংশ্লেষ করে। তো একটা ব দ্বারা কিন্তু তুমি 4টা জিনিস অলরেডি কাভার করে ফেলছো। তো খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে ব, খুবই ইম্পর্টেন্ট একটা কথা কি, ব দ্বারা তোমার অলরেডি 4টা পয়েন্ট কাভার হয়ে গেছে। এই হলো তোমার বয়ের শক্তি। মানে ব খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কোষ ঝিল্লি মানেই ব। এর কাজ কি? কিছু জানি না, ব জানি। ব ফর কি? ব ফর বস্তু। ব ফর কি? ব ফর হলো তোমার হলো ব্যাপন। ব ফর কি? ব ফর হলো তোমার বিয়োদান। গেল, তাহলে 4টা পয়েন্ট তুমি কাভার করে ফেললা। তোমার আরেকটা ওয়ার্ড মাথায় রাখবে এখানে। তো তুমি একটা কি বলে লেটার মাথায় রাখলা যে ব। এখন তোমার একটা ওয়ার্ড মাথায় রাখবে, সেটা কি? তথ্য। তথ্য, এই ওয়ার্ডটা মাথায় রাখবা। কোষ ঝিল্লির কাজে এই ওয়ার্ডটা মাথায় রাখবে, তথ্য। কেন তথ্য ওয়ার্ডটা মাথায় রাখবা? কারণ কি, তোমার এই কোষ ঝিল্লিতে তোমার 2টা তথ্য রিলেটেড পয়েন্ট আছে। তথ্য রিলেটেড পয়েন্ট গুলা কি কি? আম, তোমার তথ্য রিলেটেড পয়েন্ট হলো, একটা পয়েন্ট কি, কোষ ঝিল্লি হলো তোমার তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। তথ্যের ভিত্তি, তো তথ্য ওয়ার্ডটা মাথায় রাখলে ভিত্তি ওয়ার্ডটা এমনি চলে আসবে। তো তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। আরেকটা পয়েন্ট কি আছে? আরেকটা পয়েন্ট হচ্ছে হলো, এটি হলো এই কোষ ঝিল্লি হলো নিউরো ট্রান্সমিটার, তারপরে হলো তোমার হরমোন হিসেবে, আর রূপে যে কোনো একটা কিছু লিখতে পারে হিসেবে কি করে? তথ্য সংগ্রহ করে। তো এই তথ্য ওয়ার্ডটা এখানে মাথায় রাখবে, আর এই 2টা ওয়ার্ড মাথায় রাখবে যে নিউরো ট্রান্সমিটার আর হরমোন। তাইলে সব মাথায় চলে আসবে। অর্থাৎ তোমরা তথ্য ওয়ার্ডটা মাথায় রাখবে। তার মানে কি, কোষ ঝিল্লি তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। তথ্য মাথায় আছে মানে তথ্যের ভিত্তি। আর তারপরে কি, তথ্য সংগ্রহ করে। তথ্য সংগ্রহ করতে এটা একটু তোমার এই নিউরো ট্রান্সমিটার হরমোন, এই 2টা ওয়ার্ড একটু মাথায় রাখা লাগবে যে নিউরো ট্রান্সমিটার হরমোন রূপে তথ্য সংগ্রহ করে। আর তাও কিন্তু তথ্য ওয়ার্ডটাই এখানে হলো মূল ওয়ার্ড, যে কি সংগ্রহ করে? তথ্য সংগ্রহ করে। তার মানে কি, তথ্য ওয়ার্ড দ্বারা তুমি আরো 2টা পয়েন্ট পেয়ে গেলে, যে তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে আর তথ্য সংগ্রহ করে। তারপরে একটু মাথায় রাখলে নিউরো ট্রান্সমিটার হরমোন, তার মানে নিউরো ট্রান্সমিটার হরমোন রূপে তথ্য সংগ্রহ করে। তোমার আরো 2টা হলো পয়েন্ট কাভার হয়ে গেল কি দ্বারা? এই তথ্য ওয়ার্ড দ্বারা। তথ্য ওয়ার্ড দ্বারা আরো 2টা পয়েন্ট কাভার হয়ে গেল। তার মানে কি, ব আর তথ্য, এই 2টা জিনিস দ্বারা তোমার অলরেডি কয়টা? 6টা পয়েন্ট কাভার হয়ে গেছে। এখানকার 6টা পয়েন্ট হলো তোমার আর ব আর তথ্য দ্বারা কাভার হয়ে গেছে। এখন এখানে তোমার কিছু পয়েন্ট আছে, এখন সবকিছু তো আর ওইরকম দ্বারা তোমার মানে মুখস্থ, মানে ব মানে টেকনিক দ্বারা হবে না, কিছু কিছু মুখস্থ করা লাগবে। তো এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো একটু মুখস্থ রাখবা। যেমন এখানে আরেকটা পয়েন্ট আছে, মানে একটা পয়েন্ট পারলে আরেকটা পয়েন্ট তুমি ইজিলি পেয়ে যাবা, পেরে যাবা। কি পয়েন্ট আছে? একটা পয়েন্ট আছে, এটা কি? এরা হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তোমার কঠিন বস্তু গ্রহণ করে। তো এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করে? এরা হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় হলো তোমার কঠিন বস্তু গ্রহণ করে। এখন কথা হলো, এখানে তুমি যে এই পয়েন্টটা মাথায় রাখবে, এখানে তোমার কিছু মাথায় রাখবে, জাস্ট এই কঠিন বস্তু ওয়ার্ডটা মাথায় রাখবা, আর ফ্যাগোসাইটোসিস ওয়ার্ডটা মাথায় রাখবা, যে কঠিন আর ফ্যাগোসাইটোসিস, এই 2টা ওয়ার্ড মাথায় রাখলে এই পয়েন্টটা মূলত কভার হয়ে যাবে। তো 2-3 বার পড়বা, যে কঠিন আর ফ্যাগোসাইটোসিস মাথায় রাখলে মনে মাথায় চলে আসবে যে এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু গ্রহণ করে, এই ওয়ার্ডটা মাথায় চলে আসবে। এখন তুমি যদি এই পয়েন্টটা তুমি মনে রাখতে পারো, তাহলে আরেকটা পয়েন্ট তোমার ইজিলি মাথায় চলে আসবে, যে পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস যদি ওয়ার্ড মাথায় থাকে, তাহলে ফ্যাগোসাইটোসিস মনে থাকলে পিনোসাইটোসিস ওয়ার্ড এমনি তোমার মাথায় চলে আসবে, যে ফ্যাগোর ভাই হলো পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিসের ভাই হলো পিনোসাইটোসিস। আর কঠিনের ভাই কি? কঠিনের ভাই হলো তরল। ফ্যাগোসাইটোসিসের সাথে কোন ওয়ার্ডের মিল আছে? পিনোসাইটোসিস মিল আছে। তাহলে ফ্যাগোসাইটোসিসের ভাই কে? পিনোসাইটোসিস। আর কঠিনের ভাই কি? তরল। এখানে সবকিছু সেম থাকবে, প্রক্রিয়াও থাকবে, গ্রহণও থাকবে, সব সেম থাকবে। জাস্ট এই ওয়ার্ডটা আর এই ওয়ার্ডটা চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি আসবে? ফ্যাগোর ভাই পিনো আসবে, আর হলো কঠিনের ভাই তরল আসবে। তাহলে তুমি বুঝতে পারবে এখানে একটা পয়েন্ট হিসেবে আছে, তুমি 2টা পয়েন্ট বানাবা। তোমার একটা পয়েন্ট কি, এরা হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু গ্রহণ করে, শেষ, একটা পয়েন্ট শেষ। আরেকটা পয়েন্ট হলো এরা পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে। অর্থাৎ তুমি যদি 2টা ওয়ার্ড চেঞ্জ করে দাও, আবার ওয়ার্ড 2টার ভিতরে মিলও আছে, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, কঠিন তরল।
মিলও আছে। তো একটা পয়েন্ট মাথায় রাখলে তোমার আরেকটা পয়েন্ট ইজিলি হয়ে যাবে, জাস্ট দুইটা ওয়ার্ড চেঞ্জ করা লাগবে, আর ওয়ার্ড দুইটা ওইটার সাথে মিল রেখেই করা। তো তোমার আরো দুইটা পয়েন্ট হয়ে গেল, তাহলে তোমার কয়টা পয়েন্ট হলো? তোমার 8টা পয়েন্ট অলরেডি হয়ে গেছে। এই 8টা পয়েন্ট লিখবা, আর কিছু লাগবে না। জাস্ট কয়টা জিনিস, জাস্ট হলো তুমি কয়টা জিনিস দিয়ে মাথায় রাখলা, তথ্য, ব, ফ্যাগোসাইটোসিস, আর হলো কঠিন। এই দুইটা ওয়ার্ড একসাথে করলা, ব দিয়ে 4টা করলা, তথ্য দিয়ে 2টা করলা, অলরেডি কি তোমার 8টা পয়েন্ট কাভার হয়ে গেছে। 8টা পয়েন্ট কাভার হয়ে গেছে। তো এখানে তোমার সব মোটামুটি তুমি সিকিউ লেখার জন্য মোটামুটি পয়েন্ট গুলো তোমার হয়ে গেছে। বাট তোমার আরো কিছু পয়েন্ট সম্পর্কে একটু ধারণা রাখা লাগবে, যে ওই পয়েন্ট গুলা সম্পর্কে যদি তুমি জানো তাহলে তোমার অনেক ভালো হবে। যে তুমি মানে এই জিনিসগুলো তোমার মাঝে মধ্যে তোমার হলো সিকিউতেও আসতে পারে, বা পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এর মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, এটা কি, এইটা হলো এনজাইম। এনজাইম আর হলো অ্যান্টিজেন ক্ষরণ করে। অ্যান্টিজেন ক্ষরণ করে, এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। তো এনজাইম ক্ষরণ করে এটা আমরা এমনি জানি। এনজাইম মানে কি, আমরা তো বলছি এর ভিতরে প্রোটিন থাকে, প্রোটিন হলো এনজাইম হিসেবে কাজ করে। তো ওই প্রোটিনটা কেমনি এনজাইম হিসেবে কাজ করে? প্রোটিন মূলত মানে প্রোটিন তো এনজাইম হিসেবে কাজ করতেছে। তো এনজাইমের কাজ কি? এনজাইম হলো আমাদের কোষের হলো বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া এগুলো নিয়ন্ত্রণ করে। এখন ধরো আমাদের কোষ ঝিল্লি থেকে একটু দূরে একটা বিক্রিয়া হচ্ছে, তখন কি করে? তখন আমাদের কোষ ঝিল্লিটা কি করে? কোষ ঝিল্লিতে ওর ভিতরে যে এনজাইম আছে ওটা ওইখানে পাঠিয়ে দেবে। তো পাঠাই দেওয়া বলতে মূলত ক্ষরণ করা। ক্ষরণ করা বলতে কি বোঝায়? ক্ষরণ করা বলতে বোঝাচ্ছে একটা জিনিস বের করতেছে। এই যে গ্রন্থি, বললাম না গ্রন্থি, এনজাইম, হরমোন, এগুলা হলো গ্রন্থি থেকে পাওয়া যায়। তো এখানে কখনো বলা হয় না যে গ্রন্থিতে এনজাইম হরমোন থাকে বা গ্রন্থি এনজাইম হরমোন বের করে। এখানে সবসময় ক্ষরণ ওয়ার্ডটা কথা বলা হয়, যে এনজাইম হরমোন এগুলো মূলত খরিত হয়, অর্থাৎ গ্রন্থি থেকে যদি কোনো জিনিস বের হয় তাহলে ওই 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 সময় তোমার এই ক্ষরণ ওয়ার্ডটা ইউজ করা হয়। তো তোমার কি করে, এই হলো তোমার কোষঝিল্লি, কোষঝিল্লিতে নিজের ভিতরে এনজাইম রেখে দেয় এমন না, মানে ও মাঝে মধ্যে এনজাইমটা ক্ষরণ করে দেয়, অর্থাৎ বের করে আরেক জায়গাটা দিয়ে দেয় একটা বিক্রিয়া করার জন্য। এই জন্য এনজাইম ক্ষরণ এই ওয়ার্ডটা আছে। যে কোষঝিল্লি কি করে? কোষঝিল্লি হলো তোমার এনজাইম ক্ষরণ করে, অর্থাৎ এনজাইম বের করে এক জায়গাটা দেয় একটা বিক্রিয়া করানোর জন্য। তো আমরা জানি যে কোষঝিল্লির প্রোটিন হলো এনজাইম হিসেবে কাজ করে। তো ওই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমরা এনজাইম ক্ষরণ করে এই জিনিসটা একটু মাথায় রাখতে পারবো, যে এনজাইমের প্রোটিনটা হলো বাহক প্রোটিন, গাঠনিক প্রোটিন, আর এনজাইম হিসেবে কাজ করতেছে। তার মানে এটা যেহেতু কাজ করতেছে না, এটা ক্ষরণও করে অন্য জায়গার বিক্রিয়াতে সাহায্য, নিজের বিক্রিয়াও করাচ্ছে, অন্য জায়গার বিক্রিয়া করাচ্ছে। অন্য জায়গার বিক্রিয়া কেমনে করাচ্ছে? ক্ষরণ করে করাচ্ছে। তার মানে কি, এই কোষঝিল্লি হলো এনজাইম ক্ষরণ করে। এখন তার সাথে আরেকটা জিনিস ওয়ার্ড মাথায় রাখবো, অ্যান্টিজেন। তো অ্যান্টিজেন জিনিসটা কি? অ্যান্টিজেন জিনিসটা একটু বলি। তো অ্যান্টিজেন কি? আসলে অ্যান্টিজেন কোনো ভালো জিনিস না, অ্যান্টিজেন হলো একটা খারাপ জিনিস। তো অ্যান্টিজেন জানতে হলে আসলে আমাদের অ্যান্টিবডি সম্পর্কে জানা লাগবে, যে অ্যান্টিবডি জিনিসটা কি এটা সম্পর্কে আমাদের জানা লাগবে, যদি আমাদের অ্যান্টিজেন সম্পর্কে জানা লাগে। তো আমরা প্রথমে দেখি অ্যান্টিবডি জিনিসটা কি। অ্যান্টিবডি, তো অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হলো, ধরো আমাদের বডিতে তো বিভিন্ন ধরো কি বলে, বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো আমাদেরকে আক্রমণ করে। তো আক্রমণ করলে কি করে? আমাদের বডি কিন্তু এদের বিরুদ্ধে একটা প্রতিরক্ষা তৈরি করে। তো এই অ্যান্টিবডি সম্পর্কে মূলত তোমার ওই সেকেন্ড পেপারে 10 নম্বর অধ্যায়তে একটা আলোচনা আছে। তো আমি মূলত আমার ওই যে অধ্যায় ভিত্তিক যে ভিডিওগুলো আছে ওইগুলোতে একটা ভালো আলোচনা করে দিচ্ছি, যে অ্যান্টিবডি কি, অ্যান্টিজেন কি। আরেকবার একটু করি। অ্যান্টিবডি, তো অ্যান্টিবডি কি করে? এই যে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস আক্রমণ করলো, তো আমাদের বডি তো এদের বিরুদ্ধে লড়বে। কিভাবে লড়ে? তারাও একটা জিনিস তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি তৈরি করে ওই ব্যাকটেরিয়া, ভাইরাসকে এদেরকে মানে মেরে ফেলা দেয়, এদেরকে ধ্বংস করে দেয়। তো যেই ব্যাকটেরিয়া আর ভাইরাস আমাদের বডিকে আক্রমণ করতেছে তাদেরকে ইনকমন অ্যান্টিজেন বলা হয়। অর্থাৎ অ্যান্টিজেন মূলত কিছু না, এই যে ব্যাকটেরিয়া, তোমার ভাইরাস, ছত্রাক, এইগুলাকে তোমার ইনকমন হলো অ্যান্টিজেন বলা হয়। অর্থাৎ আমাদের বডিতে অ্যান্টিজেন আক্রমণ করে বাইরে থেকে, আর অ্যান্টিবডি কি করে? অ্যান্টিবডি হলো এই অ্যান্টিজেনের বিরুদ্ধে হলো মানে একটা প্রতিরক্ষা তৈরি করে এর হলো কি বলে, এই অ্যান্টিজেন গুলাকে মেরে ফেলা যায় বা বডি থেকে দূরে সরায় দেয়। তো এই এখানে কি বলা হয়েছে, যে কোষঝিল্লি হলে অ্যান্টিজেন ক্ষরণ করে। এখানে অ্যান্টিজেন ক্ষরণ করা বলতে ধরো এই যে বিভিন্ন ব্যাকটেরিয়া, তারপরে কি হয়, তো আমার বিভিন্ন ব্যাকটেরিয়া, তারপরে কি হলো ভাইরাস, এগুলো আমাদের বডিকে আক্রমণ করতেছে। বডিকে আক্রমণ করা মানে কি? এগুলো আমাদের কোষকে আক্রমণ করতেছে। তো কোষে আক্রমণ করলে কি হয়? আমাদের বডি বা আমাদের কোষ এরা কি করবে? এরা হলো অ্যান্টিবডি তৈরি করবে। অ্যান্টিবডি তৈরি করে কি করবে? অ্যান্টিবডি তৈরি করে এই অ্যান্টিজেন গুলাকে দূরে ভাগাই দেবে। তো দূরে ভাগাই দেওয়া মানে কি? ক্ষরণ ওয়ার্ডটা কি? ক্ষরণ মানে কি? যে এনজাইম ক্ষরণ করতেছে, তার মানে কি কোষ ঝিল্লি থেকে এনজাইম বেরোয় এক জায়গাটা যাচ্ছে। তো এরাও কি করবে? এই যে অ্যান্টিজেন, অ্যান্টিজেনও সেম ভাবে আমাদের বডি থেকে আরেক জায়গাটা চলে যাবে। অর্থাৎ ওরা বাইরে থেকে আমাদের বডিতে আইছিল, এসে আমাদের কোষ ঝিল্লি কি করছে? ওর এই অ্যান্টিবডির মাধ্যমে ওর সাথে লড়াই করে ওরা একদম দূরে সরায়, বাইরে একদম সরাই দিছে। তার মানে কি এখানেও কিন্তু ক্ষরণ ওয়ার্ডটা ইউজ করা যায়। কারণ কেউ ক্ষরণ করতেছে, বাট বডির কাজের জন্য ক্ষরণ করতেছে, আমাদের বডি থেকে বের করে দিচ্ছে, তো ওই ক্ষরণ। এখানেও কিন্তু ক্ষরণ ওয়ার্ডটা ইউজ করা যায়। এই জন্য তোমার বলছে যে এনজাইম আর অ্যান্টিজেন হলো ক্ষরণ করে। এনজাইম আর অ্যান্টিজেন ক্ষরণ করা বলতে
ধর এনজাইমটা ক্ষরণ করতেছে বডির, মানে শুধু কোষ ঝিল্লির বিক্রিয়া না, বডির অন্য সব বিক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য এনজাইমকে ক্ষরণ করে বাইরে বের করে দিচ্ছে। আর অ্যান্টিজেনকে কেন ক্ষরণ করতেছে? অ্যান্টিজেন আসতেছে আমাদের বডিতে, মানে আমাদের কোষ ঝিল্লিতে কিছুক্ষণ অবস্থান করতেছে, দেন অ্যান্টিবডির সাথে অ্যান্টিজেন একটা যুদ্ধ করতেছে, করার পরে অ্যান্টিজেন হেরে যাচ্ছে, দেন আমাদের কোষ ঝিল্লি কি করতেছে, ওর অ্যান্টিজেনকে দূরে সরাই দিচ্ছে বা বের করে দিচ্ছে। এই জন্য ক্ষরণ ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, যে অ্যান্টিজেন ক্ষরণ করে। এই হলো কথা। তার মানে কি, এটা এনজাইম আর অ্যান্টিজেন ক্ষরণ করে। তো জিনিসটা এইভাবে ভাবলে তোমরা মোটামুটি বুঝতে পারবে যে এনজাইম আর অ্যান্টিজেন ক্ষরণ করে। তো এই পয়েন্টটা একটু মাথায় রাখবা। আর এই পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট একটু মাথায় রাখবা, যে পয়েন্টটা কি, পয়েন্টটা হলো তোমার হলো স্নায়ু উদ্দীপনা সংবহন করে। স্নায়ু উদ্দীপনা, স্নায়ু উদ্দীপনা তোমার কি করে, সংবহন করে। তোমার হলো স্নায়ু উদ্দীপনা সংবহন করে। এখন স্নায়ু কি, স্নায়ু সম্পর্কে আমি মোটামুটি আমার ওই অধ্যায় ভিত্তিক ভিডিওতে একটা ভালো একটা আলোচনা দিচ্ছি, তো আমি স্নায়ু সম্পর্কে কিছু বলতেছি না। স্নায়ু হলো কি, আমাদের বডির ওই বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া এগুলা মানে নিয়ন্ত্রণ করে মূলত এই স্নায়ু। স্নায়ু হলো, স্নায়ু এরকম একটা জিনিস, মানে এগুলো কি বলবো, এগুলো কোনো ওই যে মানে কি বলবো, কোনো শিরা ধমনী এরকম টাইপের কিছু না, বাট একটু মানে কি বলবো ওরকমই তাই তো, তার টাইপের বা সুতা টাইপের একটা জিনিস। এগুলো হলো পুরো বডিতে ছড়াই ছিটায় এসে মানে মাথার সাথে মূলত সংযুক্ত, মাথা সুষম কাণ্ডের সাথে সংযুক্ত, পুরো বডিকে নিয়ন্ত্রণ করতেছে। তো স্নায়ু পুরো বডিকে কিভাবে নিয়ন্ত্রণ করে? স্নায়ু পুরো বডিকে নিয়ন্ত্রণ করে হলো উদ্দীপনার মাধ্যমে। উদ্দীপনার মাধ্যমে স্নায়ু পুরো বডিকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমার বডিতে ধর একটা কিছু হচ্ছে, ওইটার উদ্দীপনা প্রথমে আমাদের ব্রেনে যায়। কিসের মাধ্যমে যাবে? স্নায়ুর মাধ্যমে যাবে। স্নায়ুর মাধ্যমে যায়, তার ব্রেন তখন ঠিক করবে যে এই জিনিসটা হচ্ছে, এখন আমার কি করা উচিত। তো ওই জিনিসটা ব্রেন ঠিক করবে, তো ওই যে কাজটা করা লাগবে ওই কাজটার উদ্দীপনা ব্রেন আবার কি করবে, ব্রেন আবার স্নায়ুর মাধ্যমে ওই জায়গাটায় পাঠিয়ে দেবে। যেমন ধরো আমার বডিতে মশা কামড়াইছে, এখন আমার কি হবে, আমার মশাটা মারা লাগবে, তো কি হবে, মশা কামড়াইছে, এখন আমার বডি বুঝলো যে মশা কামড়াইছে, তো ওই উদ্দীপনাটা আমার ব্রেনে যাবে। দেন ব্রেন ঠিক করবে আমার মশাটা মারা লাগবে, তারপরে মশা মারার উদ্দীপনাটা আবার এখানে পাঠিয়ে দেবে, দেন আমি মশাটা মারবো। কিন্তু এগুলো অনেক কম টাইমের জন্য হয়, এই জন্য আমরা সাথে সাথে মেরে ফেলাতে, বাট এরকম একটা প্রসিডিউর ভিতরে চলতে থাকে। তো এই স্নায়ু উদ্দীপনা যে পরিবহন বা সংবহন বলতে বহন করা, অর্থাৎ পরিবহন করে, ওটাকে তোমার একটু ভালোবাসায়, এই পরিবহনকে তোমার একটা ভালোবাসা কি বলা হয়, সংবহন বলা হয়। তো ওই হলো বহনটাকেই তোমার কি বলছে, মানে ওই সংবহন দ্বারা বলা হয়েছে। তো এই উদ্দীপনা, স্নায়ু উদ্দীপনা সংবহন করতেছে, তো স্নায়ু উদ্দীপনা সংবহন করতে মানে স্নায়ু যে উদ্দীপনা, অর্থাৎ এখানে স্নায়ু উদ্দীপনা বলতে যে স্নায়ু উদ্দীপনা সংবহন করে এরকম বলে নাই, তোমার কোষ ঝিল্লি হলো এই স্নায়ুর উদ্দীপনাটা সংবহন করে। অর্থাৎ ধরো স্নায়ু তো মূলত তোমার কোষ দ্বারা গঠিত, তাই না? মানে আমাদের আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে পুরো একটা স্নায়ু হলো একটা কোষ। অর্থাৎ স্নায়ু একাধিক কোষ দ্বারা গঠিত না, একটা পুরা স্নায়ু হলো একটা কোষ। তো স্নায়ুর যেই কোষ ঝিল্লিটা থাকে, তো স্নায়ু যেহেতু কোষ, তাহলে ওর একটা কোষ ঝিল্লি থাকবে, কোষ ঝিল্লি থাকবে। আর স্নায়ু কি করে? স্নায়ু হলো এই যে উদ্দীপনা বহন করে, তো স্নায়ুর আরো যদি ভিতরে যায়, তাহলে স্নায়ু তোমার হলো এই উদ্দীপনা বহন করে না, স্নায়ুর যে কোষ ঝিল্লি থাকে সে হলো উদ্দীপনা বহন করে। তার মানে কি, এই যে স্নায়ু উদ্দীপনা, এখানে স্নায়ু উদ্দীপনা বলতে স্নায়ুর উদ্দীপনা এরকম একটা জিনিস বোঝানো হয়েছে, এখানে বলা হয় না যে স্নায়ু উদ্দীপনা সংবহন করে, আমি বলছি স্নায়ু উদ্দীপনা, অর্থাৎ স্নায়ুর উদ্দীপনা এটা হলো সংবহন করে। কে সংবহন করে? কোষ ঝিল্লি সংবহন করে। কার কোষ ঝিল্লি? স্নায়ুর কোষ ঝিল্লি। পুরা স্নায়ু একটা কোষ, তো আমরা জানি স্নায়ু উদ্দীপনা সংবহন করে, বাট স্নায়ুর যেহেতু একটা কোষ, এই কোষের কোন অংশ উদ্দীপনা সংবহন করে? এই কোষের হলো যে কোষ ঝিল্লি আছে, সে হলো এই হলো উদ্দীপনাটা সংবহন করে। এই জন্য আরেকটা পয়েন্ট কি, স্নায়ু উদ্দীপনা সংবহন করে কে করে? কোষ ঝিল্লি করে। তো এই দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, বোঝার একটা পয়েন্ট, তো এই দুইটা পয়েন্ট তোমরা একটু কষ্ট করে মাথায় রাখবা। তো মোটামুটি এই দুইটা বৈশিষ্ট্য সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়ার ট্রাই করলাম তোমাদেরকে। এই হলো তোমার মোটামুটি বৈশিষ্ট্য। তুমি ওই 8টা বৈশিষ্ট্য এই ট্রিক্স গুলা খাটায় মনে রাখতে পারো। আর এই দুইটা বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, দুইটা বৈশিষ্ট্য বোঝার বৈশিষ্ট্য, এই জন্য এই দুইটা বৈশিষ্ট্য আমি তোমাদেরকে দাগাই দিছি। তো এই হলো তোমার মোটামুটি বৈশিষ্ট্য। আর দুইটা বৈশিষ্ট্য আছে, এই দুইটা বৈশিষ্ট্য মানে একদম নতুন যে এডিশনের বই ওইটাই আছে, আগে এডিশনের বইগুলাতে নেই। তো এই দুইটা বৈশিষ্ট্য সম্বন্ধে তোমাদেরকে একটা মানে একটু আলোচনা করি। তো ব্যাকটেরিয়া, তো আমরা সবাই জানি যে ব্যাকটেরিয়াতে কোষ ঝিল্লি থাকে, এটা আমি আগের ভিডিওতে বলছি যে ব্যাকটেরিয়াতে কি থাকে, কোষ ঝিল্লি থাকে। তো ব্যাকটেরিয়ার যে কোষ ঝিল্লি থাকে ওইখানে তোমার কি থাকে, ওইখানে তোমার হলো ভাঁজ থাকে, বুঝছো? ওই যে বললাম না কোষ ঝিল্লিতে তোমার হলো ভাঁজ পাওয়া যায়, তো ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিতেও তুমি এরকম ভাঁজ পাবা। অর্থাৎ আমরা কি জানি, আমরা জানি যে কোষ ঝিল্লির ভাঁজকে তোমার মাইক্রোভিলাই বলা হয়। তো নর্মালি তোমার কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলা হয়, বাট ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিতে তোমার ভাঁজ হয়, ভাঁজ হয়ে এখন এই ভাঁজটা আসলে নর্মাল ভাঁজ না। এখন কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলা হয়, এটা আমরা জানি। আসলে কোষ ঝিল্লির ভাঁজকে তোমার মাইক্রোভিলাই বলা হয়। তো ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লির যে ভাঁজটা হয় ওটা একটু স্পেশাল টাইপের হয়, এটা নর্মাল যে ভাঁজটা হয় ওই ভাঁজ টাইপের হয় না। যেহেতু ভাঁজটা স্পেশাল, তাই নামটা নর্মাল, কি বলবো, পুরান নাম
বা খ্যাত নাম হলো মাইক্রোভিলাই দিলে আসলে জিনিসটা আসলে স্পেশাল এটা বোঝাবে না, এজন্য তারা একটা স্পেশাল নাম দিছে, সেটা কি কি বলা হয়েছে, তাকে মেসোজোম বলা হয়। মেসোজোম বলা হয়। তো তোমরা এতটুকু জানবা যে ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিতে যে ভাঁজটা পাওয়া যায়, এই ভাঁজের একটা নাম আছে, এটাকে তোমার মেসোজোম বলা হয়। মেসোজোম বলা, তো এই মেসোজোমের আবার একটা কাজ আছে, এই মেসোজোম কি করে, তোমার ব্যাকটেরিয়াতে শক্তি উৎপাদন করে, ব্যাকটেরিয়াতে কি করে, শক্তি উৎপাদন করে। এখন কথা হলো তোমার যে আমাদের বডিতে মূলত শক্তি উৎপন্ন করে হলো কোষ। এখন কোষের একটা অঙ্গাণু আছে যেটা মেইনলি তোমার শক্তিটা উৎপাদন করে, এটাকে তোমার মাইটোকন্ড্রিয়া বলা হয়, মাইটোকন্ড্রিয়া বলা হয়। এখন ব্যাকটেরিয়া যেহেতু একটা আদিকোষী জীব, আর আমরা জানি যে আদিকোষে তোমার মাইটোকন্ড্রিয়া থাকে না, কিন্তু ব্যাকটেরিয়ার তো নিজের একটা শক্তি লাগবে, চলাচলের জন্য একটা শক্তি লাগবে, শক্তি ছাড়া তো ব্যাকটেরিয়া চলাচল করতে পারবে না। তো ব্যাকটেরিয়ার এই শক্তিটা তোমার হলো মাইটোকন্ড্রিয়া যেহেতু নাই, তাই মাইটোকন্ড্রিয়া উৎপাদন করবে না, তাই এটা উৎপাদন করে কি ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি। ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি মূলত ব্যাকটেরিয়ার শক্তিটা উৎপাদন করে, কিন্তু ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিতে যদি আমরা আরো স্পেসিফিকলি বলি, তো ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিতে একটা স্পেশাল টাইপের ভাঁজ পাওয়া যায়, এই ভাঁজগুলোকে তোমার মেসোজোম বলা হয়েছে। তো এই মেসোজোমই মূলত তোমার ব্যাকটেরিয়ার শক্তিটা উৎপাদন করে। তো এই হলো আরেকটা জিনিস যেটা তোমার বইতে বলা আছে। আর তোমার বইতে আরেকটা জিনিস, আরেকটা কথা বলা আছে। তো আমরা মোটামুটি গ্লাইকোক্যালিক্স সম্পর্কে তো পরিচিত, আগে তোমার এই গ্লাইকোক্যালিক্স সম্পর্কে একটা মোটামুটি ভালো ধারণা দিছি। তো এই এই মানে বৈশিষ্ট্যের ভিতরে এই গ্লাইকোক্যালিক্স নিয়ে আরেকটা কথা বলা হয়েছে যে কি, গ্লাইকোক্যালিক্স হলো তোমার হলো কোষের শনাক্তকারী হিসেবে কাজ করে। এই যে গ্লাইকোক্যালিক্সটা এটা কি, এটা হলো তোমার কোষের শনাক্তকারী হিসেবে কাজ করে, কোষের শনাক্তকারী হিসেবে কাজ করে। অর্থাৎ ইংলিশে তোমার এখানে আরেকটা ওয়ার্ড বলা আছে, রিকগনাইজার। রিকগনাইজার রিকগনাইজার বলতে ধরো কোষ আছে, হ্যাঁ আমাদের বডিতে কোষ আছে ঠিক আছে, কিন্তু ধরো কোষ বলতে ধরো আমাদের যকৃতে কোষ আছে, ফুসফুসের কোষ আছে। এখন তোমার তো যকৃৎ, আমাদের যকৃৎ একরকম, আমাদের হৃৎপিণ্ড আরেক রকম, আমাদের ফুসফুস আরেক রকম, কিন্তু সবকিছুই কিন্তু কোষ দ্বারাই গঠিত। কিন্তু এই যে কোষের ভিতরে কিন্তু একটা ডিফার করে, হৃৎপিণ্ডের কোষ একরকম কিন্তু ওটা কিন্তু কোষই, ওটা কিন্তু প্রকৃত কোষই, কিন্তু একটু তো ডিফার করবে। তো ওই ডিফারটা মূলত এই গ্লাইকোক্যালিক্সের কারণে হয়। অর্থাৎ কোষ বলতে মানে কোষের তো আমরা জাস্ট বাইরের লেয়ারটা দেখি, অর্থাৎ বাইরের লেয়ার বলতে এই যে কোষ ঝিল্লিটা দেখায়। তো ওই কোষ ঝিল্লির উপরে একটা স্তর থাকে, চিনির একটা স্তর থাকে, যেটাকে গ্লাইকোক্যালিক্স বলে, এতটুকু আমরা জানি। তো এই স্তরটা তোমার বিভিন্ন কোষের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, অর্থাৎ তোমার হৃৎপিণ্ডের কোষের স্তরটা একরকম হয়, তোমার হলো ফুসফুসের কোষের ক্ষেত্রে স্তরটা একরকম হয়। তার মানে কি তুমি এই স্তরটা থেকে তুমি হলো শনাক্ত করতে পারবা যে এটা আমার হৃৎপিণ্ডের কোষ, এটা হলো কি, এটা হলো আমাদের ফুসফুসের কোষ। তো এই জন্য তোমার গ্লাইকোক্যালিক্সকে কোষের শনাক্তকারী হিসেবে গ্লাইকোক্যালিক্স কাজ করে, অর্থাৎ একটা কোষ থেকে আরেকটা কোষকে একটু আলাদা, একটু ডিফার করে, সেটা মূলত কোষ ঝিল্লি করে, কোষ ঝিল্লি কি করে, গ্লাইকোক্যালিক্স করে। তো এই জিনিসটা, এই জন্য তোমার গ্লাইকোক্যালিক্সকে কোষের শনাক্তকারী হিসেবে কাজ করে, এই পয়েন্টটা এখানে দেয়া আছে। এই হলো মূলত তোমার কোষের বৈশিষ্ট্য। বাট এই দুইটা আসলে মূলত বৈশিষ্ট্যের ভিতরে তোমাদেরকে আমি আনতে সাজেস্ট করব না। তোমরা মেইনলি আমি তোমাদেরকে যে ট্যাকটিক্সটা শিখালাম, ব দিয়ে চারটা বৈশিষ্ট্য পড়বা, তথ্য এই ওয়ার্ডটা দিয়ে দুইটা বৈশিষ্ট্য পড়বা, দেন হলো তোমার এই যে ফ্যাগোসাইটোসিস, মানে ফ্যাগোসাইটোসিস আর হলো মানে প্রোটিন, এই দুইটা একসাথে থেকে এইটা দিয়ে আরো দুইটা বৈশিষ্ট্য পড়ে ফেলবা। দেন 4 2 আর 2 6, তোমার অলরেডি 8টা বৈশিষ্ট্য হয়ে গেছে। দেন তুমি যদি আরো এক্সট্রা লিখতে চাও তাহলে আরো দুইটা বৈশিষ্ট্য অ্যাড করো, সেটা হলো যে ক্ষরণের ওই বৈশিষ্ট্যটা অ্যাড করতে পারো, আর হলো সংবহনের, এই উদ্দীপনা সংবহনের ওই বৈশিষ্ট্যটা অ্যাড করতে পারো। এই হলো তোমার 10টা বৈশিষ্ট্য। 10টা না করলে তুমি অ্যাটলিস্ট 8টা যাতে লিখে আসতে পারো। এরকম ভাবে আমি তোমাদেরকে মানে আমার শিখানোটা এরকমই, মানে এরকম এই জিনিসটা লক্ষ্য করে আমি তোমাদেরকে শিখাইছি। এই 10টা বা 8টা বৈশিষ্ট্য তোমরা কমপ্লিট করলা। তো তোমাদের যদি কারোর অনেক ইচ্ছা থাকে তাহলে এই যে পরে যে দুইটা বৈশিষ্ট্য শিখালাম, মেসোজোম আর হলো তোমার হলো গ্লাইকোক্যালিক্সের বৈশিষ্ট্য, এই দুটো অ্যাড করতে পারো। বাট আমি তোমাদেরকে বলবো যে এই 10টাই থাকতে, আর এক্সট্রা অ্যাড করা লাগবে না। এই 10টা অ্যাড করলে তুমি মোটামুটি পুরো নাম্বারই পেয়ে যাবে। এই হলো মূলত তোমার কোষ ঝিল্লির কাজ। তো এখানে তোমার 14টা অনেকগুলো বৈশিষ্ট্য আছে, বাট আমি তোমাদেরকে মোটামুটি একটা অ্যারেঞ্জ ওয়েতে দেওয়ার ট্রাই করবো। তোমরা যদি এতটুকু মাথায় রাখবা, তো অতটুকু তোমার স্যার আমি যতটুকু ছিলাম অতটুকুই খুঁজবে। এটা পুরো একটা লাইন দিয়ে আছে, বাট পুরো লাইন পড়া কখনো লাগে না। তোমার হলো বায়োলজিতে তোমার বৈশিষ্ট্য পড়ার একটা নিয়ম আছে। আমরা কি করি, আমরা তোমার ধরো এক জায়গাটা ধরো হ্যাঁ এখানে 14টা বৈশিষ্ট্য দিয়ে আছে, 14টা বৈশিষ্ট্য 14টা তো মুখস্থ করে নিলাম, কিন্তু তোমার পুরো বায়োলজি বই খোঁজো তো এরকম, তোমার যদি তুমি পুরো বায়োলজি বইয়ের বৈশিষ্ট্যগুলো একসাথে করো, একসাথে করলে তুমি এরকম ধরো 14টা না, এরকম তুমি 1400 না 14,000টা বৈশিষ্ট্য পাবা। এখন তুমি কি 14,000টা বৈশিষ্ট্য মাথায় রাখতে পারবা? কখনো 14,000টা বৈশিষ্ট্য মাথায় রাখা সম্ভব না, তুমি যত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও না কেন। 14,000টা বৈশিষ্ট্য কখনো মাথার ভিতরে রাখা সম্ভব না। তোমার শুধু বায়োলজি নাই, আরো অনেক সাবজেক্ট আছে, তো মাথা তো তোমার একটাই।
তো এই জিনিসগুলো তোমার একটু টেকনিক্যালি মাথায় রাখলে, যে বৈশিষ্ট্য আছে 14টা লাইন আছে, তো 14টা লাইনে ধরো প্রতিটা লাইনে ধরো হলো 10টা ওয়ার্ড আছে, বা ধরো প্রতিটা লাইনে 5টা ওয়ার্ড আছে। ধরো 5টা ওয়ার্ড থাকলে তার মানে কি তোমার হলো 70 72, মানে 70 থেকে 72টা ওয়ার্ড তোমার পড়া লাগতেছে। বাট এখানে তুমি 70 72টা ওয়ার্ড পড়ো না, প্রতি লাইন থেকে 2টা করে ওয়ার্ড পড়ো বা একটা করে ওয়ার্ড পড়ো। এমনি করলে তোমার হাইস্ট হলে কত, হাইস্ট হলে তোমার 20টা ওয়ার্ড পড়া লাগবে, আর তোমার 14টা বৈশিষ্ট্য পড়া লাগবে না, তুমি 2 3টা বৈশিষ্ট্য এমনি বাদ দিয়ে দিতে পারবা। জাস্ট তুমি ধরো 10টা হিসেবে তুমি ধরো 20টা ওয়ার্ড পড়লে, যেখানে তোমার 70 75টা ওয়ার্ড পড়া লাগতেছিল, সেখানে কিন্তু তুমি 20টা ওয়ার্ড দ্বারাই তুমি সব বৈশিষ্ট্য কাভার করে ফেলতেছো। তাহলে তোমার এত ওয়ার্ড পড়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তো এই 20টা ওয়ার্ড পড়বা, আর এরকম টেকনিক্যালি পড়বা, দিয়ে পড়লা, তথ্য দিয়ে পড়লা, ফেগোসাইটোসিস কঠিন দ্বারা পড়লা, এরকম কঠিন ভাবে পড়লা। কারণ কি তোমার এই বায়োলজিতে যে বৈশিষ্ট্যগুলো আছে না, বায়োলজিতে তোমার বৈশিষ্ট্যের একটা স্পেশাল সিকোয়েন্স আছে, বা বায়োলজিতে যে বৈশিষ্ট্য দেওয়া আছে তারও একটা বৈশিষ্ট্য আছে। কি, বায়োলজি তোমার যতগুলো বৈশিষ্ট্য আছে প্রতিটা ওয়ার্ডের 1টা থেকে 2টা কি ওয়ার্ড আছে। তো তোমার স্যাররা যখন খাতা দেখে, স্যাররা বৈশিষ্ট্যের মধ্যে ওই কি ওয়ার্ডটা খোঁজে। তুমি 2 3 লাইন ধরে একটা বৈশিষ্ট্য লিখছো, বাট কি ওয়ার্ডটা দাও, স্যার কখনো তোমার ওই বৈশিষ্ট্যকে বৈশিষ্ট্য হিসেবে নেবে না। স্যার জানে যে এই কি ওয়ার্ডটা স্যার চিনে। তো স্যার ধরো তুমি আশেপাশে ধরো 5 লাইনে একটা বৈশিষ্ট্য লিখছো, তুমি মাঝখানে কি ওয়ার্ডটা লিখছো, আগে ধরো 2টা ওয়ার্ড ফাও লিখছো, পরে 2টা ওয়ার্ড ফাও লিখছো, তাও স্যার তোমাকে নাম্বার দিবে, কারণ কি স্যার ওই কি ওয়ার্ডটা পাইছে। তো তুমি জাস্ট কিওয়ার্ডটা মাথায় রাখো, আশেপাশের ওয়ার্ড মাথায় রাখা লাগবে না, তুমি ওই কিওয়ার্ডটা তুমি মাথায় একটু মাথা খাটাইলে পরীক্ষার হলে, খাটাই এর সাথে মিলাই 2টা ওয়ার্ড লিখে দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে দিয়ে আসলে, বাট তোমার মাথায় শুধু কি ওয়ার্ডটাই থাকবে, এই আর কিছু মাথায় থাকবে না। আর যেহেতু তুমি ওই জিনিসটা সম্পর্কে জানো, এই জন্য তুমি কি ওয়ার্ডটা একটা সেন্টেন্সে পরিণত করতে পারবা। এতটুকু অ্যাবিলিটি তোমার 11 12-এ রাখা লাগবে, এটা তোমার 9 10 না যে পুরা লাইন মুখস্থ করা লাগবে, 11 12-এ একটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বানানোর অ্যাবিলিটিটা তোমার ভিতরে তৈরি করা লাগবে। এই জন্য তুমি কি করবে, এই কি ওয়ার্ড গুলো মাথায় রাখবে। তো আমার পড়ানোটা ওরকমই হবে, যে কি ওয়ার্ড পড়াবো, তো ওই কি ওয়ার্ড গুলাই তোমাদেরকে পড়াই। আমি অলরেডি তোমাদের 10টা বৈশিষ্ট্য কভার করে দিছি, আর 2টা বৈশিষ্ট্য ওরকম ওয়ার্ড দিয়ে হবে না, এই জন্য 2টা বৈশিষ্ট্য এক্সপ্লেন করছি, আরো 2টা বৈশিষ্ট্য বলে দিছি। এখন তোমাদের ইচ্ছা মতো তোমরা 8টাও লিখতে পারো, অ্যাটলিস্ট যাতে 8টা লিখতে পারো ওই ব্যবস্থা আমি করে দিছি। এখন তোমাদের অনুযায়ী 8টা লিখতে পারো, 10টা লিখতে পারো, 12টা লিখতে পারো, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো 8টা থেকে 10টাই লিখতে। এই হলো মূলত তোমার কোচ ঝিল্লির বৈশিষ্ট্য। আমি মোটামুটি যতটুকু আমার যতটুকু সম্ভব, যতটুকু ইজিলি করা সম্ভব আমি এক্সপ্লেন করে দিলাম। বাকিটুকু তোমাদের উপর, তোমরা কিভাবে জিনিসটা মানে মাথায় রাখবা সেটা তোমাদের উপর। তো গেল, তারপরে টপিকটা কি আছে, তারপরে টপিক আছে হলো তোমার কোচ ঝিল্লির বিভিন্ন অবস্থা। তো কোচ ঝিল্লির অবস্থা, তো কোচ ঝিল্লির অবস্থা, তো এইখানে তোমাদের অত বিস্তারিত জানা লাগবে না, এখানে তোমার কয়টা কি ওয়ার্ড আছে, তো কি ওয়ার্ড গুলো তোমার মূলত জানা লাগবে। একটা হলো তোমার মাইক্রোভিলাই, আরেকটা কি, আরেকটা হলো তোমার ডেজমোজোম, ডেজমোজোম দেন আরেকটা কি, আরেকটা হলো তোমার হলো পিনোসাইটিক কি, হলো ফ্যাগোসাইটিক ভেসিকল, ফ্যাগোসাইটিক ভেসিকল আরেকটা হলো তোমার পিনোসাইটিক ভেসিকল, পিনোসাইটিক ভেসিকল। এখন কোষ ঝিল্লির এই 4টা অবস্থা সম্পর্কে বলা আছে, কারণ অবস্থা বলতে তোমার এই যে কোষ ঝিল্লিটা না, কোষ ঝিল্লিটা তোমার মানে বিভিন্ন অবস্থা, অবস্থা বলতে তোমার এই কোষ ঝিল্লিটা, তো আমরা জানি যে এটা হলো নর্মাল কি একটা আবরণ, কিন্তু এই আবরণের ভিতরে কিছু স্পেশাল স্পেশাল জিনিসপত্র থাকে, তো ওটাই মূলত তোমার কোষ ঝিল্লির অবস্থা হিসেবে বলছে। তো আমরা আগে একটা জিনিস আলোচনা করে ফেলছি, যে কোষ ঝিল্লিটা কেমন হয়, এরকম ভাঁজ থাকে। এই ভাঁজগুলা কি বলে, মাইক্রোভিলাই বলে। তো সেই মাইক্রোভিলাইটা তোমার এখানে বলা হয়েছে যে কোষ ঝিল্লি একটা মানে মাইক্রোভিলাই অবস্থায় থাকতে পারে, অর্থাৎ ভাঁজ ভাঁজ হয়ে এর অবস্থাটা এরকম হইতে পারে। এরকম আরো 2 3টা জিনিস আছে, ধরো ডেজমোজোম একটা, ফেগোসাইটিক ভেসিকুলার একটা, পিনোসাইটিক, এরকম 4টা অবস্থা তুমি কোষ ঝিল্লিতে পাবা। তো আমরা অলরেডি মাইক্রোভিলাই সম্পর্কে আলোচনা করে ফেলছি, যে কোষ ঝিল্লিতে যে ভাঁজ থাকে ওটাকে মাইক্রোভিলাই বলে। তো এইখানে তোমার আর তেমন কিছু জানা লাগবে না মাইক্রোভিলাই সম্পর্কে, আর 2টা জিনিস জানবো, যে এই মাইক্রোভিলাইটা তোমার কোষ ঝিল্লি, হ্যাঁ ঠিক আছে, তোমার সব সব কোষের কোষ ঝিল্লিতেই তোমার এই মাইক্রোভিলাইটা পাওয়া যায়, বাট যে অন্ত্রের কোষের যে কোষ ঝিল্লি আছে এখানে এই মাইক্রোভিলাইটা বেশি পাওয়া যায়। এই জন্য তুমি বলতে পারো যে অন্ত্রে এই মাইক্রোভিলাই পাওয়া যায়, অর্থাৎ অন্ত্রের যে কোষ থাকে ওই কোষের কোষ ঝিল্লিতে এই মাইক্রোভিলাইটা বেশি পাওয়া যায়। এই জন্য তুমি বলতে পারো যে অন্ত্রের কোষের কোষ ঝিল্লিতে মাইক্রোভিলাই পাওয়া যায়, কারণ কি বায়োলজি অলওয়েজ ম্যাক্সিমাম জিনিসটাকে সাপোর্ট করে। কিন্তু এই অন্ত্রের জিনিসটা মাথায় রাখতে হবে, যে অন্ত্রে হলে মাইক্রোভিলাইটা বেশি পরিমাণে পাওয়া যায়। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে মাইক্রোভিলাইটার কাজ কি, এই মাইক্রোভিলাইয়ের কাজ হলো মূলত কোষকে শোষণে সাহায্য করা। অর্থাৎ এই যে এখানে একটা কথা বলা আছে, এটা কি করে, কোষের শোষণ অঞ্চলের আয়তন ভিত্তি করে। কোষের শোষণ অঞ্চলের আয়তন বলতে ধরো একটা কোষ, ধরো এই যে কোষে যে এরকম এরকম থাকে, এরকম এরকম থাকে, তো এই যে অংশটা ধরো, সরি, এই ধরো এমনি যে এই এরকম, তো এইগুলো মূলত আমার মাইক্রোভিলাই, এগুলো মাইক্রোভিলাই, এগুলো নর্মাল, ধরো এরকম নর্মাল একটা মানে আবরণ।
তো কোষ তো তোমার কি জিনিসপত্র শোষণ করবে, পানি শোষণ করবে, তারপরে কি পানি খাদ্য শোষণ করবে। তো শোষণটা কোষ কেমনে করে? কোষ হলো মূলত এই যে মাইক্রোভিলাই গুলো আছে, এই মাইক্রোভিলার মাধ্যমে শোষণ করে। এই অংশটা তোমার তেমন একটা শোষণ করতে পারে না, তোমার মূলত ওই মাইক্রোভিলাই গুলো হলো কোষের শোষণে সাহায্য করে। এই জন্য তোমার বলা হয়েছে যে কোষের শোষণ অঞ্চলের আয়তন বৃদ্ধি করে, অর্থাৎ তোমার একটা কোষে তোমার যত বেশি মাইক্রোভিলাই থাকবে তত কি এর শোষণ অঞ্চলটা বাড়বে, অর্থাৎ তত বেশি জিনিসপত্র শোষণ করতে পারবে। তো এখানে আমরা মাইক্রোভিলাই সম্পর্কে কিন্তু অনেক কিছু জেনে গেলাম যে মাইক্রোভিলাইকে এটা কোষের একটা অবস্থা, এটা মূলত কোষে ভাঁজ, তোমার কোষে যে ভাঁজ গুলা থাকে এই ভাঁজকে তোমার মাইক্রোভিলাই বলা হয়। এখন এই ভাঁজটা যদি অধিক প্রবিষ্ট হয় এটাকে পিনোসাইটিক ফোস্কা বলা হয়। এখন এই যে পিনোসাইটিক ফোস্কা বা অধিক প্রবিষ্ট ভাঁজ এটা প্রাণী কোষে বেশি দেখা যায়। এখন এই মাইক্রোভিলাইটা আছে এটা মূলত তোমার হচ্ছে মানুষের যে অন্ত্র আছে অর্থাৎ প্রাণীর যে অন্ত্রে আছে, প্রাণীর অন্ত্রে এই মাইক্রোভিলাইটা তোমার বেশি পাওয়া যায়। আর মাইক্রোভিলাই কি কাজকে, এটা মূলত কোষকে শোষণে সাহায্য করে, অর্থাৎ এটা কোষের শোষণ অঞ্চলের আয়তন বৃদ্ধি করে। বলতে হলে কোষকে মানে কোষের শোষণ অঞ্চলে আয়তন যত বেশি হবে কোষ তত বেশি জিনিসপত্র শোষণ করতে পারে, মানে ইনডাইরেক্টলি এটা বলতেছে যে এটা মূলত কোষের শোষণে সাহায্য করে। তো তুমি যদি এই শোষণ অঞ্চলে আয়তন বৃদ্ধি করে এটা যদি মাথায় নাও রাখতে রাখবা না, এটা জাস্ট মাথায় রাখবে যে মাইক্রোভিলাই হলো কোষের শোষণে সাহায্য করে, আর এটা হলো অন্ত্রে বেশি পাওয়া যায়, প্রাণীদের অন্ত্রে মাইক্রোভিলাই বেশি পাওয়া যায়। আর হলো এটা কোষের শোষণে সাহায্য করে, অর্থাৎ জিনিসপত্র শোষণে এই মাইক্রোভিলাই সাহায্য করে। এতটুকু জানলে হচ্ছে তোমার মাইক্রোভিলাই সম্পর্কে, আর কিছু জানা লাগবে না। দেন হলো তোমার আরেকটা অবস্থা সম্পর্কে বলা হয়েছে, অবস্থাটার নাম কি? অবস্থার নাম হলো ডেসমোজোম। তো তোমাদের আমার সাজেশন হলো কখনো এই ডেসমোজোম সম্পর্কে কিছু জানবা না, জাস্ট এতটুকু জানবা যে মাইক্রোভিলাইয়ের মতো এই ডেসমোজোম কি কোষের একটা অবস্থা, এটার সময় এটার ভিতরে কি আছে কখনো পড়েও দেখবা না, গেল। দেন আরেকটা জিনিস আছে তোমার ফ্যাগোসাইটিক ভেসিকল। তো এটা হলো কোষ ঝিল্লির আরেকটা অবস্থা বলতে ধরো এই যে আমার কোষ ঝিল্লি, এই যে আমার কোষ ঝিল্লি, তো এইখানে ধরো এরকম একটা জিনিস আছে, এরকম একটা জিনিস আছে, এরকম একটা জিনিস আছে, এরকম একটা জিনিস আছে। তো এইটার কাজ কি? এটার কাজ হলো ধরো এই যে ধরো কোষ ঝিল্লি কি করবে, সে কঠিন পদার্থ শোষণ করবে, তারপরে কি তরল পদার্থ শোষণ করবে, এরকম বিভিন্ন কিছু থাকবে না। তো এই যে মাইক্রোভিলার ভিতরে ধরো এই যে এরকম একটা জিনিস থাকলো, এরকম একটা জিনিস থাকলো, এরকম একটা জিনিস থাকলো, এরকম বিভিন্ন জিনিস থাকলো কোষ ঝিল্লির বিভিন্ন জায়গায়। তো এই জিনিসটা কি করবে? এই জিনিসটা হলো মূলত এই যে কঠিন যে পদার্থগুলো আছে, কঠিন যেই পদার্থ কঠিন যে পদার্থ ওইটা গ্রহণে সাহায্য করবে, অর্থাৎ কঠিন পদার্থটাও এই জায়গাটাই শুধুমাত্র কঠিন পদার্থ গ্রহণ করতে পারবে, এই জায়গাটাই শুধু কঠিন পদার্থ গ্রহণ করতে পারে, এই জায়গাটাই শুধু কোষ ঝিল্লির কঠিন পদার্থ গ্রহণ করতে পারে। তো এই জায়গাগুলোকে তোমার মূলত ফ্যাগোসাইটিক ভেসিকল বলেছে। আরেকটা জায়গা আছে, আরেকটা ফর্ম আছে যেটাকে তোমার পিনোসাইটিক ভেসিকল বলে। তো এখানে তোমার এই ফ্যাগোসাইটিক ভেসিকলের পাশে আরেকটা জায়গা আছে এরকম, আরেকটা জায়গা আছে এরকম। তো এটা তোমার কঠিন পদার্থ গ্রহণ করবে না, এ কি করবে? এ হলো তোমার তরল পদার্থ গ্রহণ করবে, তরল পদার্থ গ্রহণ করবে এ। তার মানে এই যে এই যদি তরল পদার্থ এই জায়গাটা যায় শোষিত হবে না, বাট তরল পদার্থ এই জায়গাটা গেলে শোষিত হবে, কঠিন পদার্থ এইখানে শোষিত হবে না বাট এখানে শোষিত হবে। তো যেহেতু দুই রকম বৈশিষ্ট্য, একটা তরল গ্রহণ করতেছে, একটা কঠিন গ্রহণ করতেছে, কঠিন পদার্থ গ্রহণ করতেছে, তাই দুই রকম নাম দিচ্ছে, একটা হলো ফ্যাগোসাইটিক ভেসিকল আর একটা হলো পিনোসাইটিক ভেসিকল। এই হলো কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা। তো কোষ ঝিল্লিতে তুমি ভাঁজও পাইতে পারো, একটা জায়গা পাইতে পারো যেটা শুধুমাত্র কঠিন পদার্থ গ্রহণ করবে, একটা জায়গা পাইতে পারো যেটা শুধুমাত্র তরল পদার্থ গ্রহণ করবে, এরকম বিভিন্ন জায়গা পাবা। তো এই হলো কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা। তো এই ধরো মাইক্রোভিলাই, এই ওয়ার্ডটা কিন্তু তোমাদের আমি আগেই পড়াইছি যে ভাঁজ থাকে যেটাকে মাইক্রোভিলাই বলে, তো এই ওয়ার্ডটা তোমরা ইজিলি মাথায় রাখতে পারবা। দেন কি ফ্যাগোসাইটিক ভেসিকল, তো ওই যে বৈশিষ্ট্যে পড়াইছিলাম যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু গ্রহণ করে। তো ফ্যাগোসাইটোসিস যদি তুমি মাথায় রাখতে তাহলে অবশ্যই ফ্যাগোসাইটিক ভেসিকল ওয়ার্ডটাও তোমার মাথায় খেলে যাবে। তার মানে কি এটাও তোমার আলাদাভাবে মনে রাখা লাগতেছে না। আর ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু গ্রহণ করে, ফ্যাগোসাইটিক ভেসিকলও কঠিন বস্তু গ্রহণ করে। অর্থাৎ ফ্যাগোসাইটিক ভেসিকল কি ওই জায়গাটাকে ফ্যাগোসাইটিক ভেসিকল বলা হয়। আর ওই জায়গাটা যে কঠিন পদার্থ গ্রহণ করতেছে, একটা মাধ্যমে গ্রহণ করতেছে, ওই প্রসেসটাই হলো ফ্যাগোসাইটোসিস। মানে সব রিলেটেড। তারপরে ফ্যাগোসাইটিক ভেসিকল মনে রাখতেও তোমার কষ্ট হবে না। আর আবার বলছো ফিনোসাইটোসিস প্রক্রিয়া কি করে? তরল পদার্থ গ্রহণ করে, কিসের মাধ্যমে? এই যে পিনোসাইটিক ভেসিকলের মাধ্যমে। তার এটাও তোমার মাথায় থাকবে, অর্থাৎ এই মাইক্রোভিলাই, ফ্যাগোসাইটিক ভেসিকল, পিনোসাইটিক ভেসিকল এইগুলো কিন্তু তোমার আলাদাভাবে মনে রাখা লাগতেছে না। তুমি আগে যেটা বলছো ওইটার জ্ঞান দিয়ে এইগুলো পেরে যাচ্ছ, জাস্ট এই ডেসমোজোম ওয়ার্ডটা মাথায় রাখবা। বাট এটা সম্পর্কে কখনো বিস্তারিত জানবে না, জাস্ট মাথায় রাখবে যে ডেসমোজোম হলো কোষ ঝিল্লির একটা অবস্থা। তোমাদের এখানে মূলত নামগুলো মাথায় রাখা লাগবে যে এইগুলো এই চারটা অবস্থা, আর এক্সট্রা ভাবে এই মাইক্রোভিলাই সম্পর্কে এটা অন্তরে পাওয়া যায়, আর হলে এরা মূলত কোষের শোষণে সাহায্য করে, এতটুকু জানলা। ফ্যাগোসাইটিক ভেসিকল কঠিন বস্তু গ্রহণ করে, পিনোসাইটিক ভেসিকল তরল বস্তু গ্রহণ করে। এতটুকু জানলে হচ্ছে, আর কিছু জানা লাগবে না কোষ ঝিল্লির অবস্থা সম্পর্কে। আর এগুলো যে প্রসেস গ্রহণ করে, একটা ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, এগুলো আমরা আগে থেকেই জানি। তো এই হলো তোমার কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা সম্পর্কে কথা। তো গেল। তো নেক্সটে তোমার একটা ছক দেয়া আছে, ছকে তোমার কি বলা আছে? ছকে মূলত তোমার হলো কোষ প্রাচীর। আমরা কোষ প্রাচীর অলরেডি পড়ে ফেলছি, আর কোষ ঝিল্লি এখন পড়লাম।
তো কোষ ঝিল্লি আর কোষ প্রাচীর সম্পর্কে আমরা অলরেডি পড়ে ফেলছি। এখন আমাদের কি করবে, আমাদের এদের এই যে পার্থক্যটা এইখানে তোমার বলা আছে। তো পার্থক্য সম্পর্কে মানে আমরা মোটামুটি যা পড়েছি ওইটার উপরে বেস করে পার্থক্য দিয়ে আছে। প্রথম কথা, আমি তোমাদেরকে এই কোষ ঝিল্লির মানে টপিক বোঝানোর সময় তোমাদেরকে অলরেডি বলছি যে হ্যাঁ, তোমার হলো প্রাণীতে কোষ প্রাচীর থাকে না, কিন্তু উদ্ভিদে কোষ প্রাচীর থাকে। উদ্ভিদে কোষ প্রাচীরের নিচেই আরো একটা পর্দা থাকে, তার মানে কি উদ্ভিদে তোমার দুইটা পর্দা থাকে। কিন্তু এই দুইটা পর্দার মধ্যে একটা পার্থক্য আছে, কি এই কোষ প্রাচীরটা হলো তোমার নির্জীব, মানে এর ভিতরে কোনো জীবন নেই, নির্জীব বা হলো জড়, জড় প্রাচীর। আর এই কোষ ঝিল্লিটাকে এটা যেহেতু প্রোটোপ্লাজমের অংশ, তার মানে কি এটা অবশ্যই সজীব হবে, অর্থাৎ এটা হলো একটা সজীব প্রাচীর, অর্থাৎ এর মধ্যে জীবন আছে। এই হলো তোমার প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য কি বলা হয়েছে, দ্বিতীয় পার্থক্য বলা হয়েছে যে এটা মূলত কি দ্বারা গঠিত। কোষ ঝিল্লিটা, কোষ প্রাচীরটা কি দ্বারা গঠিত। তো কোষ প্রাচীর বিভিন্ন কিছু, ছত্রাকের একটা দিয়ে গঠিত, তারপরে কি তোমার হলো ইসের হলো ব্যাকটেরিয়ার একটা দিয়ে গঠিত, আর প্রাণীতে থাকে না। কিন্তু কথা হলো এই যে বায়োলজি অলওয়েজ ম্যাক্সিমাম জিনিস নিয়ে কাজ করে। হ্যাঁ, কোষ প্রাচীর আছে, ছত্রাকের আছে, ব্যাকটেরিয়ার আছে, কিন্তু প্রকৃতিতে এইগুলার থেকেও বেশি কি আছে, উদ্ভিদ আছে। উদ্ভিদের প্রাধান্য প্রকৃতিতে বেশি, এর জন্য উদ্ভিদের যেই কোষ প্রাচীর অন্যদেরটাও ধরায় না, অন্যদের গুলা এক্সেপশন। তার মানে কি উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, সেলুলোজ দ্বারা গঠিত, তার মানে কি কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। আর বাকিগুলো এক্সেপশন, ছত্রাকের কাইটিন এক্সেপশন। তার মানে কি সেলুলোজ নির্মিত, কোষ প্রাচীর ইনকমন কি দ্বারা নির্মিত, সেলুলোজ নির্মিত। তো এই কোষ ঝিল্লি কি, কোষ ঝিল্লি তো সবার থাকে, আর কোষ ঝিল্লির এমন কোনো পার্থক্য নেই, সবারই কোষ ঝিল্লি ইনকমন একটা জিনিস দিয়ে গঠিত, সেটা কি লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত, লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত, ইনকমন সবারই লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত। এই হলো আরেকটা পার্থক্য আমরা পেয়ে গেলাম। এবার আরেকটা পার্থক্য কি বলা আছে, আরেকটা পার্থক্য বলা আছে কাজ, যে কোনটা কি কাজ করে। তো আমরা বলছি, আমরা যখন হলো কোষ প্রাচীরের কাজ বলছি, এটা কি করে, এটা হলো কোষকে কি আকৃতি ও দৃঢ়তা প্রদান করে। তো এটা লিখলা যে এটা কি কোষকে আকৃতি প্লাস হলো দৃঢ়তা প্রদান করে, দৃঢ়তা প্রদান করে, এই কাজটা তুমি জাস্ট লিখে দিলে, একটা কাজ লিখলে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কোষ প্রাচীর। আর কোষ ঝিল্লিরও তোমার অনেক কাজ পড়েছি। তো অনেক কাজের ভিতরে কি, অনেক কাজের ভিতরে একটা কাজ পড়ছে কি, এটা হলো বস্তুর স্থানান্তর ঘটায়। এইটা লিখলা, এটা এই বস্তুর স্থানান্তর। তো তোমার বইতে এমনি বলা আছে বস্তু কোষের ভেতরে বাইরে বস্তুর স্থানান্তর ঘটায়, বা কি বস্তুর হলো চলাচল নিয়ন্ত্রণ করে। তো চলাচল বলতে ওই ওই জিনিসটা, ওই বস্তু চলতেছে বা বস্তু স্থানান্তর আছে, চলাচলের থেকে এই স্থানান্তর ওয়ার্ডটা বেশি সুন্দর শোনায়। তো ওটাই যে বস্তুর স্থানান্তর, এই বৈশিষ্ট্য এটা এখানে ইউজ করবা, যে মেইনলি কি করে, এটা হলো কোষের কোষের ভিতরে বাইরে বস্তুর স্থানান্তর ঘটে। এ হলো একটা কাজ, আর এই একটা কাজ, এটা পার্থক্য, আকৃতি দৃঢ়তা প্রদান করছে আর স্থানান্তর করতেছে, গেল। আর লাস্টে আরেকটা যেটা তোমরা এখন পর্যন্ত পড়ো নাই, মানে এই তিনটা বৈশিষ্ট্য কিন্তু আমরা কম বেশি আমাদের আগের বা আমার ভিডিও গুলোতে আমি বলে দিছি। বাট আরেকটা জিনিস যেটা আমি এখনো তোমার মানে আমার বলি নাই, ওই জিনিসটা কি, তুমি হলো কোষ প্রাচীরে তোমার নানা ধরনের তোমার অলঙ্করণ দেখা যায়, অলঙ্করণ দেখা যায়, যেটা হলো তোমার ইসে যায় না, ইসে হলো কি তোমার কোষ ঝিল্লিতে দেখা যায় না। এই অলঙ্করণটা তুমি কোষ প্রাচীরে দেখা যায়, আর হলো কোষ ঝিল্লিতে দেখা যায়। কারণ অলঙ্করণ কি, অলঙ্করণ বলতে তুমি যদি নর্মাল বাংলা ভাষায় বলছো, অলঙ্করণ বলতে তোমার নকশা বোঝায়। নকশা বলতে ধরো কোষ প্রাচীর আছে, এই কোষ প্রাচীর উপরে বিভিন্ন টাইপের, মানে কি বলবো, ধরো এই যে ধরো এটা একটা কোষ প্রাচীর, তো এখানে একটু অন্যরকম টাইপের, এরকম একটু নকশা টাইপের আছে, দেন এখানে একটু নকশা টাইপের আছে, মানে এরকম বিভিন্ন একটু ডিজাইন টাইপের আছে। তো এই ডিজাইনটা মূলত তোমার এই যে কোষ প্রাচীরের যে সেকেন্ডারি প্রাচীর থাকে ওইটার কারণে, অর্থাৎ বিভিন্ন পদার্থ আছে তোমার লিগনিন, সুবেরিন, এসব পদার্থ ধরো এই জায়গাটা জমা হয়েছে, এখানে জমা হয় না। তো এগুলো একটু মানে একটা বিন্যাসে জমা, একটা ডিজাইন টাইপ করে দিচ্ছে। এখানে তোমার লিগনিন লাগে না, এই জায়গাটা ফাঁকা আছে, দেন এখানে আবার লিগনিন লাগলো, এখানে আবার সুবেরিন লেগে, এরকম বিভিন্ন ডিজাইনটা তুমি কিসে দেখতে পারবে, এই ডিজাইনটা তুমি হলো কোষ প্রাচীরে দেখতে পারবা। বাট এই সেম ডিজাইন ধরো কোষ প্রাচীরের ভিতরে আমার কোষ ঝিল্লি আছে, তো কোষ ঝিল্লির ভিতরে সচরাচর এরকম কোনো ডিজাইন দেখা যায় না, এটা জাস্ট একটা প্লেন একটা আবরণ টাইপের। আর কোষ প্রাচীরও আবরণ, কিন্তু আবরণের উপর একটু জিনিসপত্র লেগে একটু ডিজাইন হয়ে গেছে। তো এই অলঙ্করণটা কোষ প্রাচীরে দেখা যায়, তোমার কোষ ঝিল্লিতে দেখা যায় না। এই হলো মূলত আমার পার্থক্য শেষ। তো এই হলো মূলত আমার কোচ ঝিল্লির টপিক। তো ভাবছিলাম একটা ভিডিওতে কাভার করে দেবো, আসলে জিনিসপত্র ডিপে বোঝাইতে গেলে আসলে এক ভিডিওতে কোনো জিনিসই কাভার হয় না, তো ভিডিও লেন্দি হবে আমি আগেই বলছি। তো হইছেও, তো এই ভিডিওটাও তোমার প্রায় 2 ঘন্টা প্লাস হয়ে গেছে। তো আমি ওই যে তোমাদের যেভাবে মানে বলি, যে আমি কখনো তোমার 1 ঘন্টার বেশি ভিডিও ছাড়ার পক্ষপাতিত্ব না, মানে পক্ষে থাকি না। এই জন্য আমি এই ভিডিওটাও তোমার দুইটা পার্টে ভাগ করে দেবো, দুইটা পার্টে ভাগ করে তোমার পার্ট 1 পার্ট 2 তে দিব। বাট এই দুইটা ভিডিও দেখলে তোমার আর লাইফে কখনো এই কোচ ঝিল্লি বুঝতে কোনো সমস্যা হবে না। তুমি এই দুইটা ভিডিও যদি একটু টাইম নিয়ে এই দুইটা ভিডিও দেখো, তাহলে তোমার লাইফে কখনো কোচ ঝিল্লি বুঝতে সমস্যা হবে না। এই টু জেড সব তুমি কোচ ঝিল্লি সম্পর্কে বুঝবা, তো বুঝবাই, প্লাস কেমনে পরীক্ষায় লিখতে হবে সেটাও বুঝে যাবে, কেমনে ট্রিক্স খাটাই জিনিসগুলো মাথায় রাখতে হবে তাও তুমি শিখে যাবা।
এই হলো কোচ ঝিল্লি। তো কোচ ঝিল্লি যেহেতু দুইটা পার্টে বিভক্ত করবো, তো এটা তোমার পার্ট টু ভিডিও লাস্ট হবে। তো তোমার কোচ ঝিল্লি টপিকটা, মানে টপিকের এই পার্ট টু ভিডিওটা এখানেই শেষ করতেছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।